আচ্ছা সঞ্জিদা, তোমার কোন আইডি দেয়া হয়েছে একটু নামটা বলবা, তাহলে আমি ওই আইডিটাও কো-হোস্ট করে দেব। স্যার আরেকটাই আছে সঞ্জিদা, পাশে হচ্ছে যে একটা পার্টিসিপেন্ট আইডি দাও, এটা চেঞ্জ করতে পারতেছিলাম না, মানে সেমই। আচ্ছা আমি দেখতেছি একটু। আচ্ছা আমি কো-হোস্ট করে দিছি। আমার কথা কি শোনা যাচ্ছে তোমাদের একদম ইজিলি? জি স্যার শোনা যায়। জি স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে বা ইমপ্যাক্ট স্ট্রেংথ দিয়ে আসলে আমরা কি টেস্ট করি, মানে মেটেরিয়ালের কোন প্রপার্টিটা টেস্ট করার ট্রাই করি, এগুলা নিয়ে আমরা ডিসকাস করব। তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, ওই ভিডিওটাতে পুরো এক্সপেরিমেন্টের কিভাবে করা হয় পুরো ডেমোটা দেয়া আছে। আশা করি সবাই দেখছো, এটা একটু ইজি হবে আমার জন্য। স্যার আপনি যে ভিডিওটা দিছিলেন ওটা হচ্ছে স্যার 1.18 জিবি, ওটা তো স্যার মানে ফোল্ডার ডাউনলোডই করা যায় না, জাস্ট যে 7 মিনিটের যে ভিডিওটা ওটা স্যার দেখা গেছে আর কি, বাট আপনি যেটা মানে বড় ফাইলে ওটা দিছিলেন ওটা তো স্যার ডাউনলোডই করা যায় না, দেখা যায় না। না, ভিডিওটা যেটা তোমাদেরকে মানে ডাউনলোড করার দরকার নাই, জাস্ট ভিডিওটা দেখলেই হবে। মানে দেখে আমার স্যার ভিডিওটা প্লে হয়নি স্যার, আমি প্লে তো হয় না সারাদিন ট্রাই করার পর স্যার। জি স্যার ভিডিও প্লে করা যায় নাই। আচ্ছা দেখি আমি ছোট ভিডিওটা ওটা কথা শোনা যায় না স্যার, ওটা মনে হয় মিউট করা। মেইন প্রবলেমটা হচ্ছে মানে ধরো ভিডিও যদি রেজোলিউশন কম হয় তাহলে কিছুই বোঝা যায় না। আবার এটা হাই রেজোলিউশন দিয়ে করছি, ভিডিও এত বড় হইছে যে আমি ইউটিউবে আপলোড দিতে পারতেছি না। স্যার মানে ওটা স্যার ফাইল মানে অ্যাক্সেসই করা যায় না। ভালো হয় যদি অনেক গুগল চেষ্টা ড্রাইভে করছি আর আপলোড কি। করে দেন তাহলে। হ্যাঁ আমি গুগল ড্রাইভে আপলোড করছি, গুগল ড্রাইভে আপলোড করে সেই গুগল ড্রাইভের লিংকটাই তোমাদের গুগল ক্লাসরুমে শেয়ার করা হয়েছে। স্যার আসলে স্যার পিডিএফ গুলো তো সমস্যা হচ্ছে। পিডিএফ এর সমস্যা অতটা হয় না, ডাউনলোড করা যায়, বাট ভিডিওটা স্যার জাস্ট আমরা 7 মিনিটে ভিডিওটা দেখতে পারছি আর কি। আপনার যে বিগ ফাইলের যে 1.18 জিবি যেটা, সেটা স্যার মানে ক্লিক করলে অনেক চেষ্টা করছি বাট ওটা ওপেন হয় না আর কি। আচ্ছা ঠিক আছে, দেখি মানে আমি অন্য একটা আইডি দিয়ে এইখানেই জয়েন করে দেখা যাক কি করা যায়। আর পিডিএফ এর ওই ডাউনলোডের সিস্টেমটা তো বলে দিছিলাম ওইভাবে, কারণ আমি আমার অন্য একটা আইডি থেকে তোমাদের ক্লাসেই অ্যাজ এ স্টুডেন্ট জয়েন করছি এবং দেখছি যে হ্যাঁ ডাউনলোড হয় পিডিএফ গুলা, এবং তোমাদেরকে প্রসেসটা বলে দিছিলাম। ডাউনলোডটা পিডিএফ মানে যে আপনি যে প্রসেসটা বলছেন ওইরকম করে স্যার পিডিএফ ডাউনলোড করা যায় না। জাস্ট প্রিন্ট অপশন দিয়ে যদি করা যায় তাহলে মানে প্রিন্টের পরে আবার করা যায় আর কি, ডাউনলোড করা যায়, বাট নরমালি করা যায় না। অন্য আদার ফোল্ডার মানে আদার উইন্ডোজ দিয়ে করলেও হয় না ওটা আপনারটা। আচ্ছা ঠিক আছে, আপনি যে ভিডিওটা দিয়েছেন স্যার ওইখানে আপনার কথাগুলো না বোঝা যাচ্ছিল না, মানে এক্সপেরিমেন্ট দেখা যাচ্ছিল কিন্তু কথা তো স্যার বুঝতে পারছি না, এই কারণে তোমাদের এক্সপেরিমেন্টে কোনো কথাই অ্যাড করি নাই, জাস্ট এক্সপেরিমেন্টটা কিভাবে হয় ওটা জাস্ট ভিডিওটা দেয়া হয়েছে। কারণ এক্সপেরিমেন্ট হচ্ছে খুবই সিম্পল, এই যে এখন তোমাদেরকে মেইনলি আর কি বোঝানোর জন্যই ওইটা আগে দেয়া হয়েছে যে জাস্ট এক্সপেরিমেন্টটা যেন দেখো, দেখলে যেন আইডিয়া হয় যে হ্যাঁ এক্সপেরিমেন্টটা এইভাবে হচ্ছে। তারপর যখন এখন লেকচার দেবো তখন তুমি অ্যাকচুয়ালি বুঝবা যে হ্যাঁ অ্যাকচুয়ালি কি হচ্ছে। আর এটা খুবই সিম্পল একটা এক্সপেরিমেন্ট, মানে ওইরকম টেনশন টেস্ট বা বেন্ডিং টেস্টের মতো অতটা জটিল না। মানে যেমন তোমরা হার্ডনেস টেস্ট করছো একদম সিম্পল ছিল, এই ইমপ্যাক্ট টেস্টটা একদম সিম্পল এবং ছোট একটা এক্সপেরিমেন্ট। তো আমি লেকচারটা শুরু করি, আশা করি লেকচারটা দিলে পরবর্তীতে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আমাদের আজকে তো ইমপ্যাক্ট টেস্ট করব। আমাদের মেইন অবজেক্টিভ গুলো হচ্ছে যে আমরা ইমপ্যাক্ট টেস্টিং মেশিন নিয়ে স্টাডি করব, মানে ইমপ্যাক্ট টেস্টিং মেশিন কি কি টাইপ আছে, কিভাবে এগুলা টেস্ট করে থাকে। তারপর হচ্ছে আমরা ডিটারমাইন করার চেষ্টা করব যে স্পেসিমেন গুলা নিব, সেই স্পেসিমেন গুলা ফ্র্যাকচার করার মানে ফ্র্যাকচারের মুহূর্তে কি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে, তাদের এনার্জি অ্যাবজর্ব করার ক্যাপাবিলিটিটা কতটুকু পর্যন্ত।
এবং এই তিনটা স্পেসিমেনের মধ্যে আমরা কম্পেয়ার করার চেষ্টা করব যে তাদের মানে টু অবজার্ভ দি অ্যাপিয়ারেন্স অফ দি ফ্র্যাকচার অফ দি স্পেসিমেন, জাস্ট স্পেসিমেনের ফ্র্যাকচারের ইয়াগুলো আমরা অ্যাপিয়ারেন্স গুলো দেখবো এবং কম্পেয়ার করার চেষ্টা করব যে কোনটা বেশি বা কম কেন হচ্ছে। তো এটা করার আগে আমাদের যেটা করতে হবে যে ইমপ্যাক্ট টেস্ট বা ইমপ্যাক্ট টেস্ট দিয়ে আমরা আসলে কি টেস্ট করতেছি, মানে মেটেরিয়ালের কোন প্রপার্টিটা টেস্ট করতেছি এটা আমাদের জানতে হবে। তো ইমপ্যাক্ট টেস্ট বেসিক্যালি করা হয় হচ্ছে আমাদের ইমপ্যাক্ট স্ট্রেংথটা, কোন একটা মেটেরিয়ালের ইমপ্যাক্ট স্ট্রেংথ মেজার করার জন্য। এখন ইমপ্যাক্ট স্ট্রেংথটা আসলে আমাদের কি ইন্ডিকেট করতেছে? তো ইমপ্যাক্ট স্ট্রেংথটা ইন্ডিকেট করতেছে হচ্ছে একটা ইমপ্যাক্ট স্ট্রেংথ মানে কি, যে তুমি একটা মেটেরিয়াল আছে, সেই মেটেরিয়ালের মধ্যে তুমি একটা ডাইনামিক লোড অ্যাপ্লাই করতেছো বা সাডেনলি একটা লোড অ্যাপ্লাই করতেছো। এখন আমি যখন এই লোডটা দিব, যখন আমি সাডেনলি লোডটা দিব, তখন মেটেরিয়ালটা ফ্র্যাকচার করবে কি করবে না এটা ডিপেন্ড করবে আমি কত অ্যামাউন্ট অফ লোড দিচ্ছি। এখন সে যদি ফ্র্যাকচার করে, তা ফ্র্যাকচার করার মুহূর্তে সে আসলে কতটুকু এনার্জি অ্যাবজর্ব করতেছে। লাইক আমি যদি চিন্তা করি যে আমি একটা আয়রন ব্লক নিচ্ছি এবং করেসপন্ডিং আমি একটা নাইলনের চিন্তা না করি, আমরা আরো ইজি চিন্তা করি যে আমি একটা আয়রন ব্লক নিচ্ছি এবং আমি একটা অ্যালুমিনিয়ামের ব্লক নিচ্ছি। এখন আয়রন এবং অ্যালুমিনিয়াম দুইটাতেই আমি সেম অ্যামাউন্ট অফ যদি এনার্জি দেই, তাইলে হয়তোবা আয়রন ব্লক সেটা রেজিস্ট করতে পারে, মানে সে ভাঙবেই না, অ্যালুমিনিয়ামটা ভেঙে যেতে পারে। তার কারণটা কি? তার মানে আমি জানি যে হ্যাঁ আয়রন স্ট্রেংথ নেয়ার ক্ষমতা আয়রনের বেশি অ্যালুমিনিয়ামের থেকে। তাইলে আমার তো জানতে হবে যে আসলে আয়রন তাহলে কতটুকু পর্যন্ত স্ট্রেংথ নিতে পারে। আমি যে ধাক্কা দিচ্ছি কতটুকু পর্যন্ত এনার্জি সে নিতে পারে এইটা। তো এই যে আমরা যে এনার্জিটা সে অ্যাবজর্ব করবে, এটা তাহলে আমি তার কোন প্রপার্টি দিয়ে বুঝতে পারবো? আচ্ছা, আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? স্যার আপনি সবাইকে মিউট করে দেন স্যার। স্যার আর একটু আগে থেকে রিপিট করেন স্যার, শোনা যায় না। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিছি এবং আমি আবার একটু কিছুটা আগে থেকে আমি লেকচারটা শুরু করতেছি। যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে তোমরা ওইখানে একটা হ্যান্ড রেইজের অপশন আছে, হ্যান্ড রেইজ করবা, তাহলে আমি বুঝবো যে কোথাও প্রবলেম আছে। দেন আমি যদি তোমাকে বলি তাহলে তখন তুমি কথা বলা স্টার্ট করবা। কারণ আমি তো দেখতে পারতেছি না, তোমরাও দেখতে পারতেছো না, তো দেখা যাবে তোমরা যদি রেসপন্স না করো তাইলেও আমি বুঝবো না, মানে আমি বলেই যাবো, হয়তো তোমরা বুঝতেই পারবা না। আবার তোমরাও যদি রেসপন্স না করো আমিও বুঝবো না যে তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে আর কি। তো এর জন্য রেসপন্স করো, বাট হ্যান্ড রেজ করে বা যেভাবে হোক, সবাই না, যে কোনো একজন বা দুইজন রেসপন্স করলে হবে। আচ্ছা, তো আমরা যে ইমপ্যাক্ট টেস্টটা করব, ইমপ্যাক্ট টেস্টের মাধ্যমে আমরা বলতেছি যে কোনো একটা মেটেরিয়ালের ইমপ্যাক্ট স্ট্রেংথ মেজার করব। তো ইমপ্যাক্ট স্ট্রেংথটা আসলে কি? যে আমি যদি কোনো একটা মেটেরিয়ালের মধ্যে এনার্জি, মানে কোন একটা মেটেরিয়ালে যদি লোড অ্যাপ্লাই করি, ডাইনামিক লোড হইতে পারে বা ইমপ্যাক্ট লোড যেটাকে আমরা বলি, লোড অ্যাপ্লাই করি, তাহলে সে একটা এনার্জি অ্যাবজর্ব করবে এবং এনার্জি অ্যাবজর্ব করে যখন তার লিমিটটা ক্রস করবে তখন সে কি হবে? সে ভেঙে যাবে বা সেখানে একটা ফ্র্যাকচার ডেভেলপ করবে। এখন আমাদের টার্গেটটাই হচ্ছে এইটা, যে এই যে এনার্জিটা অ্যাবজর্ব করতেছে তার কোন মেটেরিয়ালের জন্য এনার্জি অ্যাবজর্পশন ক্ষমতা কতটুকু। মানে আমি যদি চিন্তা করি অ্যালুমিনিয়ামের একটা ব্লক নিলাম সেম ডাইমেনশনের এবং আয়রনের একটা ব্লক নিলাম সেম ডাইমেনশনের, কিন্তু যেহেতু মেটেরিয়ালের প্রপার্টি আলাদা, মেটেরিয়ালের প্রপার্টি যেহেতু আলাদা, তার মানে তাদের এনার্জি অ্যাবজর্পশন ক্ষমতা আলাদা হবে। কেউ একজন হয়তোবা বেশি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করবে, কেউ একজন হয়তোবা অল্প পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করবে। এখন এই যে আমি যে বলতেছি আমি ইমপ্যাক্ট টেস্ট করব, এই টেস্ট করার ফলে আমার এনার্জি অ্যাবজর্ব করতেছে মেটেরিয়ালটা, এই এনার্জি যে অ্যাবজর্ব করতেছি এইটাকে আসলে আমরা কি বলি? তো এইটাকে বেসিক্যালি বলা হয়, তোমরা এটা অলরেডি পড়ে আসছো, যারা আইপি 22 তারা তো এখন পড়তেছো, যারা মেকানিক্যাল 3-1 তারা পড়ে আসছো আগে। এটা হচ্ছে আমাদের মেটেরিয়াল সায়েন্সে তোমরা পড়ছো একটা প্রপার্টি, সেটা হচ্ছে টাফনেস। তো টাফনেসটা কি? টাফনেস হচ্ছে মেটেরিয়ালের এমন একটা প্রপার্টি যার থ্রুতে আমরা মেটেরিয়ালকে একটা সাডেন শক দেই এবং সেই শকের ফলে সে
সেই শকটাকে কতটুকু পর্যন্ত রেজিস্ট করতে পারে, সেটাই হচ্ছে তার টাফনেস। মানে আমি একটা টাফনেস হচ্ছে মেটেরিয়ালের এমন একটা প্রপার্টি যে আমি তাকে লোড দিব এবং লোড দেওয়ার ফলে মেটেরিয়ালটা প্লাস্টিক্যালি ডিফর্ম করবে, বাট সেখানে কোনো ফ্র্যাকচার ডেভেলপ করবে না। এইটাই হচ্ছে মেটেরিয়ালের টাফনেস। তো টাফনেস বলতে আমরা বুঝি যে আমরা যদি নর্মালি বলি যে কোনো একটা মানুষ টাফ বা টাফ গায় বলতে আমরা কি বুঝি, যে সে প্রচুর পরিমাণ দুঃখ কষ্ট নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারে, মানে সে হুট করে ভেঙে পড়ে না, বা সে হুট করে মানে সে কি বলে যে ভেঙে পড়ে না, বা সে হুট করে আশা ছেড়ে দেয় না, এরকম যে হি ইজ এ টাফ গায় এরকম বলি না। তো টাফনেসটা হচ্ছে এরকম একটা প্রপার্টি যেখানে এখানে বলা আছে যে টাফনেস ইজ দ্য প্রপার্টি অফ এ মেটেরিয়াল দ্যাট ডাজন্ট ব্রেক আন্ডার এ সাডেন শক। তো টাফনেসটা আমরা কিভাবে ডিটারমাইন করি? তো টাফনেসটা মেইনলি ডিটারমাইন করা হয় যে আমরা টেনসাইল টেস্ট যখন করছি, তো টেনসাইল টেস্ট করার ফলে আমরা মেটেরিয়ালের স্ট্রেস এবং স্ট্রেইনটা জানতে পারি, এবং এই স্ট্রেস এবং স্ট্রেইনের ভ্যালু দিয়ে আমরা একটা গ্রাফ প্লট করতে পারি। সেই গ্রাফ প্লট করলে সেই গ্রাফের যে এরিয়া, তোমার স্ট্রেস এবং স্ট্রেইন কার্ভের ভিতরের যে এরিয়াটা আছে, সেই এরিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের টাফনেস। মানে সেই এরিয়াটা দিয়ে আমরা টাফনেসকে ডিটারমাইন করতে পারি। তো দেখো এইটার টাফনেস এর মেইন ইয়াটা কি, এখানে দেখো আমরা টাফনেস দিয়ে আমরা আসলে কি বুঝতে পারি। এখানে এই ফিগারের কথাটা চিন্তা, এখানে আমাদের একটা হ্যামার দেয়া আছে এবং আমাদের একটা এখানে আলপিন দেয়া আছে। তো দেখো এখানে যদি হ্যামারের টাফনেস, এখানে যদি হ্যামারের টাফনেস আলপিনের থেকে কম হয় তাহলে কি হইতো? তুমি হ্যামার দিয়ে যখন আলপিনকে হিট করতা তখন হ্যামারের মধ্যে কি হইতো? হ্যামারটা জাস্ট হোল ক্রিয়েট হইতো, হ্যামারের মধ্যে হোল ক্রিয়েট হইতো, বা হ্যামারটা আলপিনের লোডটা নিতে পারতো না। কিন্তু যদি হ্যামারের স্ট্রেংথ বেশি হয় তাহলে কি করবে? আলপিনটাকে সে হ্যামারিং করবে এবং আলপিনটাকে তুমি একটা প্রপার কাজে ইউজ করতে পারবে। তো এটার জন্য আমাদের ইম্প্যাক্ট স্ট্রেংথটা জানা খুবই জরুরি। তো তোমাদের এই যে তোমাদের ইম্প্যাক্ট স্ট্রেংথ বা টাফনেস নিয়ে যতটুকু বলা হয়েছে, এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাইলে আমরা একটু দেখি। তো নরমালি আমরা এই যে টাফনেসটা আসলে আমরা কিভাবে কম্পেয়ার করি? তো আমরা দেখি স্যার এখানে একটা एग्जांपल ছিল স্যার ইনভিল। স্যার ইনভিলটা কি? আচ্ছা বলো, আবার বলো। ইনভিলটা কি স্যার? এই যে সি নাম্বারটা। আচ্ছা এনভিলটা হচ্ছে কি বলে, এটা আমিও জানতাম আর কি, এটা কোথায় ইউজ করা হয়, এটা খুবই কমন একটা জিনিস, বাট আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না। ঠিক আছে, মানে এনভিলটা হচ্ছে আর এটার উপরে রেখে বাইরে জিনিসপত্র আর কি, জিনিসপত্র বানানোর মেটাল শেপ দেওয়ার জন্য স্যার ইউজ করে স্যার। না, এটা তো উপরে রেখে বাইরে, এটা ঠিক আছে, বাট এটার একটা আরেকটা অ্যাপ্লিকেশন আছে এবং খুব ভালো একটা অ্যাপ্লিকেশন আছে, বাট এই মুহূর্তে আমার ঠিক মনে পড়তেছে না। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা স্যার কনস্ট্রাকশনে যখন হচ্ছে মানে আমরা রডটাকে বিভিন্ন অ্যাঙ্গেল শেপে দিই, তার নিচে যে জিনিসটা দেয় ওটাই মনে হয়। ওইটা তো আছে, বাট এটার একটা আরেকটা ইয়ে আছে, মানে খুব ভালো একটা এক্সাম্পল আছে এনভিল। এটা আমরা মনে হয় শিপিং এর কোন একটা কাজে ইউজ করা হয়, মানে আমার যতটুকু মনে পড়ে আর কি, জাহাজের কোন একটা কাজে। তো যাই হোক, যেহেতু এটা বললা, আমি তোমাদের ফিডব্যাক দেওয়ার ট্রাই করবো পরে। তো এখানে একটু বলি যে আমাদের যে টাফনেস, এই টাফনেসটা আমরা নর্মালি কি করি, আমরা কম্পেয়ার করি যে আলাদা আলাদা মেটেরিয়ালকে আলাদা আলাদা টেনসাইল টেস্ট করার পরে যে স্ট্রেস স্ট্রেইন কার্ভটা পাই, সেই স্ট্রেস স্ট্রেইন কার্ভের এরিয়ার কম্পেয়ারের মাধ্যমে আমরা টাফনেসটাকে কম্পেয়ার করি। এই যে এখানে যেটা দেয়া আছে, তো এখানে তোমাদের দেখো দেয়া আছে যে টাফনেস অফ ডিফারেন্ট মেটেরিয়ালের টাফনেসটা দেয়া আছে হাইয়েস্ট টাফনেস থেকে আস্তে আস্তে লোয়েস্ট। তো আমাদের দেখো হাইয়েস্ট দেখা যাচ্ছে কপার, তারপরে নিকেল, আয়রন, অ্যালুমিনিয়াম, লেড, টিন এবং কোবাল্ট। তো এখন আমরা এই যে টাফনেস যে টেস্ট করব,
কোন একটা মেটেরিয়ালের টাফনেস যে আমরা ইভালুয়েট করব, তো এই ইভালুয়েশনের জন্য আমাদের কিছু মেশিন দরকার। তো এই মেশিনগুলোকে আমরা বলতেছি হচ্ছে কয়েকটা মেশিনের মাধ্যমে এটা টেস্ট করা যায়, যেমন পেন্ডুলাম টেস্ট, তোমাদের ড্রপ ওয়েট টেস্ট, আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেড টেস্ট। তো পেন্ডুলাম আমাদের ল্যাবে যেটা আছে সেটা হচ্ছে পেন্ডুলাম টেস্ট। তো পেন্ডুলাম টেস্টে কি হয় যে তোমাদের পেন্ডুলামের মতো একটা হ্যামার থাকে, যে হ্যামারটাকে আমরা একটা হাইটের থেকে ছেড়ে দেই, সে একটা মোমেন্টাম নিয়ে আমাদের স্পেসিমেনে ধাক্কা দেয় এবং ওইখান থেকে আমরা মেজারমেন্ট করি। ড্রপ ওয়েট টেস্টে আমরা একটা হাইট থেকে জাস্ট ওয়েটটাকে ড্রপ করে নিচে ফেলে দেই। আর ইনস্ট্রুমেন্টেড টেস্ট যেটা, সেটা হচ্ছে ডিজিটাল ওয়ে। তো আমরা আমাদের ল্যাবে যেটা করব সেটা হচ্ছে পেন্ডুলাম টেস্ট। তো আমাদের সমস্ত মাথা ব্যথা পেন্ডুলাম টেস্ট নিয়ে। তো এই যে আমরা যে পেন্ডুলাম টেস্ট ইম্প্যাক্ট মানে পেন্ডুলাম টাইপ ইম্প্যাক্ট টেস্টিং মেশিন, এই পেন্ডুলাম টাইপ ইম্প্যাক্ট টেস্টিং মেশিনের মধ্যে আমরা টেস্ট করব যে স্পেসিমেনগুলো টেস্ট করব, সেই স্পেসিমেনগুলো টেস্টের আবার দুইটা আলাদা টাইপ আছে। একটা হচ্ছে 4P টেস্ট, আরেকটা হচ্ছে আইজোট টেস্ট। তো এই 4P টেস্ট বা আইজোট টেস্ট এটাকে আমরা ভাগ করব এদের অ্যারেঞ্জমেন্টের উপরে, যে আমি যখন টেস্ট করব তাদেরকে কিভাবে আমার ব্লকটার মধ্যে বসাচ্ছি, মানে আমার যেটাকে বলা হয় হচ্ছে তোমাদের কি বলে, মানে স্পেসিমেনকে আমরা যেখানে বসাই আর কি, সেটার নামটা কি, স্পেসিমেন সাপোর্ট ব্লক মেবি। তো স্পেসিমেন সাপোর্ট ব্লকের মধ্যে যেটা আমরা বসাবো স্পেসিমেন, সেই স্পেসিমেন বসানোর উপরে ডিপেন্ড করবে এটার কি নাম হবে। হ্যামার যেটা ইউজ করতেছি, হ্যামারটাকে আমরা উপর থেকে ছেড়ে দিব এবং সেটা পেন্ডুলামের মতো নিচে এসে আমাদের স্পেসিমেনটাকে হিট করবে এবং স্পেসিমেনটা ভেঙে যাওয়ার আগে কতটুকু এনার্জি অ্যাবজর্ব করবে সেটা আমাদের মেজার করতে হবে। এখন আমরা যে স্পেসিমেনটাকে বসাবো বা স্পেসিমেনটাকে টেস্ট করব, এই টেস্টের জন্য আমরা আবার দুইটা টাইপ বলছি। সেই দুইটা টাইপকে একটাকে বলতেছি আমরা 4P টেস্ট, একটাকে বলতেছি আমরা আইজোট টেস্ট। তো আমরা কখন এটাকে 4P টেস্ট বলবো এবং কখন আমরা এটাকে আইজোট টেস্ট বলবো, এটা ডিপেন্ড করবে আমরা স্পেসিমেনটাকে, যে পেন্ডুলাম টেস্টিং মেশিন আছে সেই পেন্ডুলাম টেস্টিং মেশিনের মধ্যে যে মেশিন সাপোর্ট ব্লক আছে, স্পেসিমেন সাপোর্ট ব্লক আছে, সেই স্পেসিমেন সাপোর্ট ব্লকের মধ্যে আমি স্পেসিমেনকে কিভাবে বসাচ্ছি এইটার উপর ডিপেন্ড করবে যে আমাদের টেস্ট টাইপটা কি। তো নরমালি দেখা যায় আমাদের পেন্ডুলাম টাইপ টেস্টিং মেশিনে তুমি আগে থেকেই অর্ডার দিবা ওইভাবে যে আমি আসলে কি ধরনের টেস্টিং করতে চাচ্ছি, আইজোট টেস্ট করব না 4P টেস্ট করব। তো আইজোট টেস্টকে আমরা কি বলতেছি, আইজোট টেস্টকে আমরা বলতেছি যে আমরা এমন ভাবে আইজোট টেস্টটাতে আমরা এমন ভাবে স্পেসিমেন বসাবো যেখানে আমাদের যে স্পেসিমেনটা আছে সেই স্পেসিমেনের মধ্যে একটা নচ কাটা থাকে। নচ কাটা মানে ভি নচ কাটা থাকে, একটা ভি নচ কাটা থাকে। এখন তুমি বলতে পারো যে ভি নচ কেন কাটা থাকে? তো ভি নচ কাটা থাকে এই কারণে যেন স্পেসিমেনটা, আমরা তো টেস্ট করতেছি, তো টেস্ট করার জন্য এটা যেন মাঝখান থেকে খুব সুন্দরভাবে ভাঙতে পারে এবং আমরা যেন তার এক্সাক্ট ইম্প্যাক্ট স্ট্রেংথটা যেন বের করতে পারি বা এক্সাক্ট টাফনেসটা যেন বের করতে পারি। বাট প্র্যাকটিক্যালি তো দেখা যায় এটা মাঝখান থেকে। আরেকবার একটু রিপিট করা যাবে স্যার, ভি নচটার কাজটা কি? ভি নচটা হচ্ছে আমরা এখানে একটা নচ কেটে রাখি। নচ কেটে রাখার মেইন কারণটা হচ্ছে আমরা জাস্ট যেটা করব যে আমাদের স্পেসিমেনটা যেন ঠিক এক্স্যাক্টলি নচের পোর্শনটাতে যেন ভাঙতে পারে, ফ্র্যাকচারটা যেন নচের অংশটাতে হয়। কারণ নচের অংশে যেহেতু আমরা পুরো ব্লকটা আছে, তো এই ব্লকের মধ্যে আমরা কিছুটা জায়গা নচ কেটে দিছি, তাহলে আমরা এরিয়া রিডাকশন করলাম না। তুমি দেখো এই পোর্শনটাতে আমাদের যে এরিয়াটা আছে এই মাঝখানে কি সেম এরিয়া আছে? এখানে তো এরিয়া সেম নাই, এরিয়া কমে গেছে না? তাহলে যদি এরিয়া কমে যায় তাহলে আলটিমেটলি কি তোমার এখানে স্ট্রেস কি কম লাগবে না ভাঙতে? यस স্যার। তো এই টাফনেসটা আমরা
হ্যাঁ বলো। স্যার এখানে তো স্যার আমরা ম্যাটেরিয়াল স্ট্রেসটা নির্ণয় করতেছি না, তো যখন আমি নচ কাটতেছি স্যার, তো নচ কাটতে স্যার আমার কোন স্ট্রেস লাগছে? নচ কাটার সময় বুঝিনি, আবার বলো। তুমি একটু কোশ্চেনটা রিপিট করবা যে নচ কাটার সময় কি? আমি একটু বলি, মানে যেটা করা হচ্ছে যে আমরা যখন এই স্পেসিমেন গুলা টেস্ট করি তখন তো আমরা এক্সাক্ট ভ্যালুটা টেস্ট করি। টেস্ট করার পরে আমরা যখন এটা আমাদের কোনো পার্টিকুলার অ্যাপ্লিকেশন ইউজ করি তখন তো দেখা যায় আমরা এটাকে একটা সেফটি ফ্যাক্টর ধরে নেই, এবং যেহেতু ওইটা একটা ডাইনামিক লোডিং এ থাকে তো দেখা যায় আমাদের স্ট্রেস, ধরো আমাদের ইম্প্যাক্ট স্ট্রেংথ একটা ভ্যালু আসলো যে সামথিং জুল, এটা 10 জুল হইতে পারে বা 12 জুল হইতে পারে বা আরো কম হইতে পারে, কিন্তু আমাদের যখন এটা প্রপার অ্যাপ্লিকেশনে যাবে ওটা 12 জুল হওয়ার আগেই ভেঙে যাইতে পারে, 6 জুলও ভেঙে যাইতে পারে, যেটাকে আমরা বলি ফ্যাটিক ফেলিয়ার। হ্যাঁ, তো এইটা আমাদের মেইন টার্গেট না। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা টেস্ট করব, মানে আমরা একটা স্পেসিমেনকে ক্যালিব্রেট করব কিভাবে সেইটা। তো এইটার জন্য আমরা নচ কেটে দিচ্ছি কেন? যেন আমাদের নচের পোর্শনটাতে বা মিডিল পোর্শনটাতে আমরা নচ কাটতেছি। তো মিডিল পোর্শনটাতে নচ কাটতেছি এই কারণে যেন নচের পোর্শনটাতে আমাদের স্যার নচটা যে কাটতেছি তাহলে কি স্যার আমরা ম্যাটেরিয়ালের প্রপার স্ট্রেসটা কি আমরা পাবো? আমি স্যার আমরা আমাদের সুবিধার জন্য মাথায় যাতে কাটে এটাই করতেছি, তো না কাটলে স্যার প্রপার স্ট্রেসটা কি আমরা পাবো? না, না কাটলে যেটা হবে, না কাটলে আমাদের যখন মেটেরিয়ালটা মানে ভাঙবে তখন তো আমাদের মানে এই ভাঙার সময় এটা দেখা যাবে কোন একটা জায়গায় ভাঙবে না বা এটা ফেটে যাবে একদম। মানে আমরা যেটা করব, আমি তাহলে একটু আসি, দাঁড়াও। দেখো এইটা হচ্ছে আমাদের স্পেসিমেন, আমাদের এটা হচ্ছে মেশিন পেন্ডুলাম। তো এখানে আমাদের এই হ্যামারটা আছে, এই হ্যামারটাকে যখন আমরা রিলিজ করব, এখানে দেখো রিলিজ বার আছে, রিলিজ বার দিয়ে তখন এটা কি করবে, এই দিক দিয়ে এসে এখানে স্পেসিমেন থাকবে, এটাকে ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার ফলে এই স্পেসিমেনটা কি করবে, এই স্পেসিমেনটা হ্যামারের একটা এনার্জি অ্যাবজর্ব করবে। এখন তুমি চিন্তা করো যখন আমার এখানে কোন রকম কোনো স্পেসিমেন নাই তখন কি হবে? তখন হ্যামারটা তুমি যে হাইট থেকে ফেলবা, যদি আমি ধরে নেই যে আমার কোনো লস নাই, জিরো লস, তাহলে কি হবে, এই হ্যামারটা এখান থেকে এসে সেম উঠবে, তাই না? সেম হাইটে উঠবে। কিন্তু যদি আমাদের স্পেসিমেনটা এখানে বসাই দেই তখন স্পেসিমেনটা ভাঙার পরে সে ততটুকু পরিমাণ হাইটে উঠতে পারবে না। হ্যাঁ, এখন যদি আমার ব্লকটা সে ইজিলি সুন্দরভাবে ভেঙে না ফেলতে পারে তখন দেখা যাবে এইটা কি করবে, এখানেই থেমে যাবে, এটা আর উঠতেই পারবে না। তো যদি উঠতে না পারে তাহলে আলটিমেটলি কিন্তু সে ভাঙলো, কিন্তু আমি এখান থেকে কোনো প্রকার কোনো রিডিং পাবো না। তো এই রিডিংটা পাওয়ার জন্যই আমাদের এটা করা, এবং এইটা আমাদের টেস্ট করার সময় এরকম হয়েছিল। যেদিন আমি তোমাদের ইউনিভার্সিটিতে গেছিলাম আমাদের অ্যালুমিনিয়াম ব্লক টেস্ট করার সময় যেটা হয়েছিল যে অ্যালুমিনিয়াম ব্লকটাতে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমাদের যে ভি নচটা একদম মিডিল পোর্শনে কাটতে হয়। তো আমাদের কোন একটা কারণে ওই অ্যালুমিনিয়াম স্পেসিমেনের ভি নচটা মিডিল পোর্শনে ছিল না, একটু লেফটে বা একটু রাইট সাইডে ছিল, যার কারণে যখন আমরা পেন্ডুলামটাকে রিলিজ করি তখন পেন্ডুলামটা আমাদের অ্যালুমিনিয়ামটাকে হিট করে। হিট করার পরে কি হয়, অ্যালুমিনিয়ামটা ফেটে যায়, মানে পুরোপুরি ভাঙে না, এবং পেন্ডুলামটা এই পোর্শনেই থেমে যায়। এইখানে যে আসবে পেন্ডুলামটা আসার পরে এখানে যে একটা রিডিং দিবে সেই রিডিংটা আমরা আর পাই না। তো এই রিডিংটা পাওয়ার জন্যই আমরা ভি নচ কেটে রাখি, যেন এটা ইজিলি আমার স্পেসিমেনটাকে ভেঙে সে যেন যে আমাদের যে ডাটা ক্যালিব্রেশনটা আছে সেটাতে যেন মুভ করে আমাকে একটা প্রপার মেজারমেন্ট দিতে পারে। স্যার এইটা আমার কোশ্চেন ছিল না স্যার, আমি আস্ক করছি স্যার যদি আমি ভি নচ না কাটি আর যদি কাটি স্যার দুই ক্ষেত্রে কি আমরা সেম স্ট্রেস যে জমা হচ্ছে ওইটা পাবো, মানে রেজাল্ট কি সেম আসবে? হ্যাঁ, দুই ক্ষেত্রেই সেম আসবে, দুই ক্ষেত্রেই সেম আসবে। যেটা হবে সেটা হচ্ছে তোমাদের আমাদের ধরো ভি নচ তুমি কাটলা, ভি নচ কাটার পরে তুমি অ্যালুমিনিয়ামের স্ট্রেংথ বলে দিলা এইটা। এখন তুমি যখন এটাকে অ্যাকচুয়াল কাজে ইউজ করবা, তুমি কি ভি নচ কেটে কেটে ইউজ করবা? তুমি তো আর ভি নচ কেটে ইউজ করবা না, তুমি তো নর্মাল ব্লকটাকে ইউজ করতেছো। এমন হইতে পারে যে তুমি মেজারমেন্ট করলা একটা স্কোয়ার ব্লক, বাট তুমি ইউজ করতেছো একটা রাউন্ড ব্লক বা একটা ট্রায়াঙ্গেল ব্লক বা অন্য কোনো ব্লক, বাট তুমি কিন্তু জানো যে এটার স্ট্রেংথটা এতটুকু, এটার টাফনেস এতটুকু, এতটুকু পর্যন্ত এনার্জি অ্যাবজর্ব করতে পারে। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, কিন্তু তারপরও আমরা যখন ডিজাইন করি আমরা কখনোই যেটা করি না সেটা হচ্ছে আমরা
ল্যাবে যে টেস্ট করার পরবর্তীতে যে ভ্যালুগুলা পাই, স্ট্রেস ভ্যালুগুলা পাই, সেইগুলা ধরেই কিন্তু আমরা করি না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমাদের একটা মেটেরিয়ালের লাইফ সাইকেল আছে বা আমাদের একটা সেফটি ফ্যাক্টর আছে। ধরো আমরা যদি ইম্প্যাক্ট স্ট্রেংথ পাই 10 জুল, তাহলে আমাদের একটা সেফটি ফ্যাক্টর ধরে এই 10 জুলকে কমায় দেন ইউজ করতে হবে। এখন তুমি এটাকে 10 জুলকে 8 জুল করতে পারো, 6 জুল করতে পারো, 5 জুল করতে পারো। এইটা ডিপেন্ড করবে তুমি কি ধরনের কাজে এটাকে ইউজ করতেছো। এটা কি খুব হার্শ এনভায়রনমেন্টে ইউজ করতেছো নাকি মোটামুটি স্মুথ বা যে জায়গাতে খুব বেশি একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স নাই বা ভাঙার চান্স নাই ওইরকম জায়গায় ইউজ করতেছো। ঠিক আছে? এইটা তো মেইন আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে 4P টেস্ট আর আইজোট টেস্টের মধ্যে ডিফারেন্স। তো 4P টেস্টে যেটা হয় আমাদের নচটা থাকে যেদিক দিয়ে তুমি লোড দিচ্ছ সেই লোডের উল্টো দিকে, আর আইজোট টেস্টে যেটা থাকে আমাদের নচ যে দিকে থাকে লোডটাও সেম ডাইরেকশনে থাকে। তো এখন আমরা মেইন পেন্ডুলাম, আমরা তো স্পেসিমেনটা দেখলাম, স্পেসিমেনে দেখো কি কি আছে। আমাদের এখানে একটা রিলিজ ব্লক আছে, রিলিজ ব্লক যার থ্রুতে আমরা হ্যামারটাকে রিলিজ করি। এখানে আমাদের একটা সেফটি ব্লক আছে এবং এইখানে আমাদের একটা ব্রেক লিভার আছে। যখন তুমি পেন্ডুলামটা ছেড়ে দিবা, পেন্ডুলামটা তো তোমার মেটেরিয়ালটা ভেঙে ফেললো, ভেঙে ফেলার পরেও সে কি করবে? সরল ছন্দিত স্পন্দন যেটা বলে যে অসিলেট করতেই থাকবে ভিতরে। তো এই অসিলেশনটাকে আমরা কমানোর জন্য এই ব্রেক দিয়ে আস্তে আস্তে এই পেন্ডুলামের অসিলেশনটাকে কমাবো। তো এখানে দেখো একটা রিডিং দেয়া আছে, এই রিডিংটা আমাদের ক্যালিব্রেট করা থাকে, কিন্তু আমরা কিভাবে ক্যালিব্রেট করি বা কোন বেসিসে করি এইটা আমরা দেখবো। তো যেহেতু এটা ক্যালিব্রেট করা থাকে তো সরাসরি আমরা ডাটাটা পাবো। তো আগে আমরা দেখি যে কিভাবে ক্যালিব্রেশন হয় বা পেন্ডুলামটা কিভাবে ডাটাটাকে আমাকে দেয়, এটা আমাদেরকে জানতে হবে। তো এখানে দেখো আমাদের পেন্ডুলাম টেস্টে আমরা কি করতেছি। আমরা পেন্ডুলাম টেস্টে একটা হ্যামারকে একটা নির্দিষ্ট হাইট থেকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার ফলে সে কি করতেছে? সে আমাদের স্পেসিমেনটাকে ভেঙে ফেলতেছে। তো এখানে যেটা হচ্ছে, তুমি পেন্ডুলামকে যখন একটা নির্দিষ্ট হাইটের উপরে রাখতেছো তখন তার কি আছে? ওইখানে একটা নির্দিষ্ট পরিমাণ পোটেনশিয়াল এনার্জি আছে। যখনই তুমি এটাকে রিলিজ করতেছো সেই পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে এবং স্পেসিমেনকে ভাঙার ঠিক আগের মুহূর্তে তার কাইনেটিক এনার্জিটা কি হচ্ছে? ম্যাক্সিমাম। এবং এই যে ভাঙতেছে তার কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জিটা কি সেম। তার কারণটা কি? আমার যে পোটেনশিয়াল এনার্জি সেইটাই আলটিমেটলি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। এখন আমরা তো নরমালি জানি যে পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কি? mgh, মাস ইনটু গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন ইনটু হাইট অফ দি মানে হ্যামার, যে হাইট থেকে আমি লোডটাকে ফেলবো। তো এখানে দেখো কি হয়, আমরা যখন পেন্ডুলামটাকে ফেলবো, পেন্ডুলামটা স্পেসিমেনকে ভাঙার আগে তার একটা হাইট থাকবে। এখানে দেখো জাস্ট পেন্ডুলামকে ভাঙার আগে তার একটা হাইট থাকবে এবং ভেঙে ফেলার পরে তার একটা হাইট থাকবে। এখন ভাঙার আগে তার এনার্জি যতটুকু ছিল, মানে সে একটা হাইট থেকে নিচে নামলো, ভেঙে ফেলার পরে সে তার ওই হাইটে উপরে উঠতে পারবে না, কারণ তার এনার্জি লস হয়েছে। তো এই হাইটের যে ডিফারেন্স, এই হাইটের ডিফারেন্স থেকেই আমরা আলটিমেটলি তার এনার্জি অ্যাবজর্পশনটা বের করতে পারবো। এখানে দেখো আমি যদি এই হ্যামারটাকে এখান থেকে ছেড়ে দেই, এখানে ধরো আমার কোনো স্পেসিমেন নাই, তাইলে এখান থেকে ছেড়ে দিলে আমার হ্যামারটা এই হাইটেই উঠার কথা ছিল। তো এই হাইটে কেন উঠবে? যদি মানে উঠার কথা ছিল এবং উঠতো তখনই যদি আমার কোন রকম কোনো ফ্রিকশনাল লস না থাকতো। কিন্তু যদি ফ্রিকশনাল লস থাকে তাইলে হয়তো বা সে কিছুটা নিচ পর্যন্ত উঠতে পারে। এখন যদি তুমি একটা স্পেসিমেন দিয়ে দাও, এখানে একটা স্পেসিমেন তুমি বসাই দিলা, সেই স্পেসিমেনের জন্য সে তার কিছুটা এনার্জি কি হবে? লস হবে। যেহেতু এনার্জি লস হবে তাইলে আগের যে হাইট ছিল পরের হাইটটা তো অবশ্যই সেম হবে না, হাইটটা কমে যাবে। তো যেহেতু হাইট কমে যাবে, এই যে ভাঙার আগে যে হাইট, রিলিজ করার সময় যে হাইটটা ছিল এবং ভেঙে ফেলার পরে যে হাইট, এই দুইটা হাইটের ডিফারেন্স থেকে আমরা আলটিমেটলি তাদের
কতটুকু এনার্জি আমার মেটেরিয়ালটা অ্যাবজর্ব করলো বা স্পেসিমেনটা অ্যাবজর্ব করলো সেটা আমরা বের করতে পারবো। তো এটা আমরা দেখি যে আমাদের এইচএফ ইকুয়ালস আমরা কি লিখতে পারি, আর প্লাস এক্স। এখানে আর মানে আমরা বলতেছি যে পেন্ডুলামের রেডিয়াস, পেন্ডুলামের সেন্টার থেকে পেন্ডুলামের যে রেডিয়াসটাকে আমরা ধরতেছি আর, এবং তাকে আমি একটা নির্দিষ্ট হাইট থেকে উঠাইছি। তো আমি যদি সেন্টার থেকে কতটুকু হাইটে উঠালাম সেটাকে আমি ভার্টিক্যালি হাইটটাকে আমি এক্স ধরতেছি। তার মানে আমি সেন্টার থেকে তার পরিধি পর্যন্ত ডিস্টেন্সকে আমি রেডিয়াস ধরতেছি, এবং যতটুকু পরিমাণ আমি উঠালাম, আমি তো টোটাল পুরোপুরি উঠাই নাই, আমি একটা অ্যাঙ্গেল উঠাইছি এবং সেই সেন্টার থেকে সেইটার ভার্টিক্যাল লেন্থ ধরতেছি এক্স। তার মানে আমার এইচএফ হচ্ছে হাইট অফ দি ফল, এই পেন্ডুলামের হ্যামারের হাইট ফলের যে হাইটটা সেইটা। তো এইটাকে আমরা টোটাল হাইটটাকে ধরতেছি আর প্লাস এক্স। এখন আমরা আর রেখে দিলাম, এক্স কে আমরা রিপ্লেস করতে পারি। দেখো এক্স ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়ালস টু আমরা এক্স এর জন্য আমরা লিখতে পারি যে এখানে হচ্ছে এক্স প্লাস, স্যার এই জিনিসটা আমি যদি আরেকবার যদি ক্লিয়ার করতে তাহলে ভালো হতো। আচ্ছা, এক্স প্লাস আরটা কিভাবে আসলো, তাই তো? এখানে দেখো আমরা যদি চিন্তা করি যে আমাদের যে পেন্ডুলামটা একটা কি বলে, একটা কানেক্টিং রডের মাধ্যমে অ্যাটাচ করা আছে। দেখো এই পেন্ডুলামটা আমাদের একটা কানেক্টিং রডের মাধ্যমে অ্যাটাচ করা আছে, তার মানে তার একটা সেন্টার আছে, এটা হচ্ছে তার সেন্টার। তাইলে সেন্টার থেকে তার ডিস্টেন্স কত? তো সেন্টার থেকে তার ডিস্টেন্সটাকে আমরা ধরতেছি আর ধরতেছি, তার মানে হচ্ছে রেডিয়াস। যদি রেডিয়াস হয় তাহলে তার একটা সার্কেল থাকবে, এ হচ্ছে তার সার্কেল। হ্যাঁ, যদি তাই হয় তাইলে এখন তুমি এই সার্কেলটা আমরা জানি এবং এটা রেডিয়াস আমরা জানি আর। এখন তুমি চিন্তা করো যে তুমি হ্যামারটাকে একটা নির্দিষ্ট হাইটে উঠিয়ে তুমি আটকে রাখলা যে এই হাইট থেকে আমি এটাকে রিলিজ করব। সেই হাইটটা কত? সেই হাইটটা হচ্ছে এইটা, এটা হচ্ছে সেই হাইটটা, এটা হচ্ছে সেই হাইট। এখন এই সেন্টার থেকে এই হাইটের যে ভার্টিক্যাল ডিস্টেন্স এটাকে আমরা ধরতেছি এক্স, এবং নিচে যে ব্লকটা আছে এটা তো সেম রেডিয়াসে কি করবে, হিট করবে। তাহলে এই ব্লকের ডিস্টেন্স কত? আর ফল করতেছি, তাহলে টোটাল লেন্থ কত? টোটাল লেন্থ হচ্ছে তার সেন্টার থেকে রেডিয়াস আর উপরের দিকে সেন্টার থেকে ওই যে এক্স পরিমাণ ডিস্টেন্স। এক্স পরিমাণ কেন? তার কারণ হচ্ছে আমি তো পুরোপুরি তাকে সোজা করি নাই, মানে পুরোপুরি একদম ভার্টিক্যাল করে ছাড়ি নাই, আমি একটু ইনক্লাইন করে ছাড়ছি, তার জন্য তাকে আমি পুরো রেডিয়াস একটু অ্যাঙ্গেল করে আছে না স্যার, পেন্ডুলামটা অ্যাঙ্গেল করে আছে। হ্যাঁ, পেন্ডুলামটা অ্যাঙ্গেল করে আছে, এই যে এই অ্যাঙ্গেল আছে, যেহেতু এই অ্যাঙ্গেল আছে তাইলে এই যে হাইটটা, এই হাইটটা কি তার রেডিয়াসের সমান হবে? চিন্তা করে দেখো, আমি যদি চিন্তা করি এখান থেকে আমি, এটা হচ্ছে আমার ব্লকটা আছে, এখন এই ব্লকের ভার্টিক্যাল যে লেন্থ এটা কি সেন্টারের সমান, রেডিয়াসের সমান হবে? এটা তো রেডিয়াসের সমান হবে না। কিন্তু নিচে তুমি যে স্পেসিমেনটা রাখছো সেটাকে কিন্তু রেডিয়াস পরিমাণ ডিস্টেন্সে গিয়েই ভাঙবে, তা না হলে কিন্তু ভাঙতে পারবে না। আমি কি বুঝাইতে পারলাম জিনিসটা? জি স্যার। ঠিক আছে, তো এখান থেকে আমরা লিখছি যে আর প্লাস এক্স। এখন আর তো আর আছে, এখন এক্স দেখো এখানে তার যে অতিভুজটাকে রেডিয়াস পরিমাণ ডিস্টেন্সে আছে আর, এবং ভূমিটা আমি জানি এক্স। তো আমি cos 180 মাইনাস থিটা এফ কেন লিখলাম? আমরা এটাকে ফল অ্যাঙ্গেল অফ ফল ধরতেছি থিটা এফ, টোটাল 180 ডিগ্রি, তো 180 থেকে আমরা থিটা এফটা বাদ দিলে এই অ্যাঙ্গেলটা পাবো। তো যদি পাই তাহলে আমরা cos থিটা এফ ইকুয়ালস টু কি লিখতে পারি? ভূমি বাই অতিভুজ, যেখানে ভূমি হচ্ছে আমাদের এক্স এবং অতিভুজ হচ্ছে আমাদের আর। সেখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা পাবো, সেই এক্স এর ভ্যালুটা এখানে ইনসার্ট করা হয়েছে। তো যদি ইনসার্ট করি সেখান থেকে আমরা একটা ভ্যালু পাবো আর ইন্টু 1 মাইনাস cos থিটা এফ, এটা হচ্ছে এইচ এফ এর জন্য। সেম ভাবে আমরা এইচ আর এর জন্য সেম একটা ভ্যালু পাবো। তো এই ভ্যালুটা যদি আমরা পাই, তো আমাদের অ্যাকচুয়াল যে এনার্জি, সেই এনার্জিটা আসলে কি? সেই এনার্জিটা হচ্ছে আমাদের দেখো, এটা হচ্ছে আমাদের এনার্জি,
যে ইম্প্যাক্ট এনার্জিটা হচ্ছে mg ইন্টু এইচ মানে হচ্ছে আমাদের ভাঙার আগে পেন্ডুলামের কতটুকু হাইট ছিল এবং ভাঙার পরে পেন্ডুলামের কতটুকু হাইট আছে, এই দুইটার ডিফারেন্স। তো তাইলে আমরা এইচ এফটা যেভাবে বের করলাম, মানে ফল অফ অ্যাঙ্গেল অফ হাইট অফ ফল, এবং আরটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রাইজ আফটার রাপচার অফ দি স্পেসিমেন, আর অ্যাঙ্গেল অফ ফল বিফোর রাপচার অফ দি স্পেসিমেন। যদি আমরা এখানে বসাই তো আমাদের সূত্রটা কি, mg ইন্টু এইচ এফ মাইনাস এইচ আর। তো এইচ এফ এর ভ্যালুটা আমরা কি বের করছি, আর ইন্টু 1 মাইনাস কস থিটা এফ। সেম ভাবে আমরা থিটা আর এর জন্য, মানে রাইজ হাইট অফ রাইজের জন্য আমরা পাবো আর ইন্টু 1 মাইনাস কস থিটা ইন্টু আর। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ফার্দার ক্যালকুলেশন করলে আমরা একটা সূত্র পাবো, সেটা হচ্ছে আমাদের আলটিমেট সূত্র, যেটা হচ্ছে আমাদের mgr ইন্টু কস থিটা আর মাইনাস কস থিটা এফ, যেখানে কস থিটা আর হচ্ছে আমাদের ভাঙার পরে যে কতটুকু রাইজ হইলো হাইট, সেই রাইজের ফলে যে অ্যাঙ্গেলটা হয়েছে সেইটা, আর কস থিটা এফ হচ্ছে ভাঙার আগে যে আমাদের অ্যাঙ্গেলে আমাদের ওই হ্যামারটা পড়তেছিল সেই হাইটটা। তো আমরা একটু দেখি যে এইচ এফ থিটা এফ এবং থিটা আর কোনটা। দেখো এইটা হচ্ছে আমাদের থিটা এফ আর এইটা হচ্ছে আমাদের থিটা আর। এখন থিটা আরটা কত হবে আমরা জানি না। আমাদের স্পেসিমেন যত স্ট্রং হবে অ্যাঙ্গেল তত কম হবে, স্পেসিমেন যত উইক হবে অ্যাঙ্গেল তত বেশি হবে। এখন এই সূত্র দিয়ে আমরা কি করি, আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে এই সূত্রটা দিয়ে আমরা আমাদের যে পেন্ডুলামটা আছে সেটাকে ক্যালিব্রেট করি। পেন্ডুলামটা যেটা আছে সেটাকে আমরা ক্যালিব্রেট করি। এখন আমাদের মোটামুটি থিওরিটিক্যাল জিনিস শেষ, আমরা কিভাবে ক্যালকুলেশন করব সেটাও শেষ। এখন আমি ক্যালকুলেশন কিভাবে করব সেটা শেষ না, পেন্ডুলাম টেস্টে কিভাবে ক্যালিব্রেট করা হয় সেটা শেষ। এখন আমরা আসি এক্সপেরিমেন্টে, যে আমাদের এক্সপেরিমেন্টের জন্য আমরা কিভাবে পেন্ডুলাম টেস্টিং মেশিনটা ইউজ করব। তো দেখো ফার্স্টে আমি তোমাদেরকে একটা কথা বারবার বলছি, যে আমরা যখন হ্যামারটা রিলিজ করব, যদি আমাদের কোনো স্পেসিমেন না থাকে তাহলে কি করবে, হ্যামার কোনো রকম কোনো এনার্জি, মানে কোনো এনার্জি হ্যামারটাকে বাধা দিতে পারবে না। তার মানে এনার্জি যে হাইটে আমাদের আমি ছাড়বো সেই হাইটেই সে কি করবে, উঠবে। কিন্তু তোমাদের এখানে কি ফ্রিকশন আছে না? আমাদের তো ফ্রিকশন অবশ্যই আছে, এবং ফ্রিকশনের জন্য আমাদের কি লস হবে না? স্যার এইখানে স্যার ইয়ারের ফ্রিকশন স্যার আবার বলো, আমি বুঝি নাই। স্যার এখানে ফ্রিকশন ব্রেকটা হচ্ছে স্যার এটাকে আটকাবে না পেন্ডুলামটাকে? না না না, ফ্রিকশন ব্রেকটা তো মানে তুমি ধরো গাড়ি চালাচ্ছ, গাড়ি চালাইলে তোমার ব্রেকের কাজ কি? ব্রেকের কাজটা হচ্ছে তুমি যখন গাড়িটাকে থামাইতে চাও, ঠিক পেন্ডুলামের ব্রেকটাও এরকম, যে তুমি পেন্ডুলামটাকে রিলিজ করলা, পেন্ডুলামটা ভেঙে ফেললো, ভেঙে ফেলার পরেও কি করবে, সে সরল ছন্দিত স্পন্দন গতিতে দুলতে থাকবে। এই যে সে দুলতেছে বা অসিলেট করতেছে, এই অসিলেশনটাকে তুমি থামানোর জন্য ব্রেকটা আমরা ইউজ করব। ঠিক আছে? এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, ধরো তোমার স্পেসিমেন নাই, তো আমাদের তো চিন্তা হচ্ছে আমি পেন্ডুলামটাকে ছেড়ে দিলাম, সে একটা যখন স্পন্দন দিবে বা একটা অসিলেশন দিবে তখনই সে আমার মেটেরিয়ালকে ভেঙে চলে যাবে। এখন ভেঙে চলে গিয়ে তো সে আর থেমে যাবে না, সে দুলতে থাকবে। তো ওই পরের দুলতে থাকার গুলো আমরা বাদ দিই, আমরা জাস্ট একটা অসিলেশনের কথা চিন্তা করি, যে আমি হ্যামারটাকে রিলিজ করব, রিলিজ করার সাথে সাথে সে এখানে যাবে এবং এটাকে ভেঙে ফেলবে। এখন আমি চিন্তা করতেছি আমার স্পেসিমেন নাই, স্পেসিমেনটা আমার নাই। হ্যাঁ, একজন হাত তুলছো, বলো কি বলবা? আচ্ছা দেখো, আমরা যখন এখানে কোনো স্পেসিমেন দিব না, মানে আমাদের কোনো স্পেসিমেন নাই, তখন আমরা যখন হ্যামারটাকে রিলিজ করব, হ্যামারটা যে হাইটে রিলিজ করব আমাদের সেই হাইটেই ওঠার কথা, কিন্তু ডিউ টু ফ্রিকশনের কারণে আমাদের কিছুটা লস হবে। এই লসটাকে আমাদের মেনশন করতে হবে, যে আমি যদি এই হাইট থেকে আমাদের স্পেসিমেনটা ছাড়ি, সে ঘুরে এসে দেখা যাবে এই হাইট পর্যন্ত উঠবে না, সে কিছুটা নিচে যাবে। তার মানে এখানে দেখো পুরো অ্যাঙ্গেলে তোমাদের কাটা আছে একটা রিডিং, সেই রিডিংটা যেভাবে কাটা আছে আমাদের, আমি একটু রিডিংটা দেখাই, আমি অন্য একটা ডকুমেন্ট তোমাদের সাথে শেয়ার করতেছি।
এটা কি তোমরা কি ফিগারটা দেখতে পাচ্ছো? এটা হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল পেন্ডুলাম টেস্টিং মেশিন যেটা আমাদের ল্যাবে আছে সেটার ডাটা রিডিং। এখানে দেখো, এখানে আমাদের 50 জুল আছে, অথবা এটাকে আমরা 0 জুলও ধরতে পারি। এটাকে আইদার 50 জুল অথবা 0 জুল, এবং এটাকে আইদার 50 জুল বা 0 জুল ধরতে পারি। তার মানে এই কাঁটাটা এখান থেকে যদি পুরো এখানে চলে যায় তাইলে আমি কতটুকু এনার্জি অ্যাবজর্ব করবে বুঝবো। 50 জুল। 50 জুল। তার মানে আসলে কাজ হইছে কোনো, এখানে 50 এ চলে গেল 0-তে, তাহলে কোনো কাজ হইছে? মানে কোনো এনার্জি কি সে অ্যাবজর্ব করছে? না স্যার, করে নাই। এখন ধরো স্পেসিমেনের মধ্যে আমি কোনো মানে আমার টেস্টিং মেশিনে কোনো স্পেসিমেন দেই নাই, আমি হ্যামারটাকে ছেড়ে দিলাম। হ্যামারটা কি করলো, এই কাঁটাটাকে ধাক্কা দিয়ে এইখানে নিয়ে আসলো। এইখানে নিয়ে আসলে আমার 0-তে, এইখানে কাঁটা তো 0-তে যায় নাই। তাইলে কি আমার এই টেস্টিং মেশিন কি ফ্রিকশনের জন্য কিছুটা লস আছে? অবশ্যই আছে, যেহেতু আমাদের কাঁটাটা 0-তে যায় নাই। এইটা আমাদের প্রথমে বের করতে হবে। আমাদের প্রথম টার্গেট হচ্ছে এটা বের করা। তো দেখো আমাদের এখানে প্রত্যেকটা যে ঘর আছে, প্রত্যেকটা ঘর মনে হয় 0.2 করে আছে। 0.2, 0.4, 0.24, 10, 248, মানে 0.2 করে, মানে আমাদের যে লসটা হয় সেটা হচ্ছে 0.8 এরকম। বাধা পাচ্ছে কোথায়, মানে ফ্রিকশনটা হচ্ছে কোথায়? ফ্রিকশনটা কোথায় হচ্ছে? এয়ার ফ্রিকশন স্যার। ফ্রিকশনটা তো এই যে তোমাদের এয়ার ফ্রিকশন হইতে পারে, বা যে কোনো জিনিসই আমরা যদি কোনো একটা সার্কুলার ফিচার চিন্তা করি, সেই সার্কুলার ফিচারে তো একটা ফ্রিকশন থাকেই। যেহেতু পেন্ডুলামটা কি করতেছে, একটা ফ্রি ফল বরাবর রিলিজ করতেছি। এই যে পেন্ডুলামটা আছে, এই পেন্ডুলামের এইখানে কি আছে, একটা বিয়ারিং আছে না? এই বিয়ারিং এর কারণেই তো সে কি করতেছে, নিচের দিকে ফল করতে পারতেছে। এখন বিয়ারিং যদি থাকে, বিয়ারিং এর মধ্যে তো ফ্রিকশন হবেই। দুইটা মেটেরিয়ালের আমরা জানি যে কোনো কিছুই যখন মুভ করে তখন কি হয়, ফ্রিকশন হয়। আমাদের এই পৃথিবীতে কি কোনো কিছু আছে যেটা ফ্রিকশন লেস, মানে একদম জিরো লস? এরকম তো কিছু নাই। তো এই ফ্রিকশনটাকে আমাদের মাথায় রাখতে হবে। যদিও থিওরিটিক্যালি আমরা এটাকে জিরো ধরবো, বাট প্র্যাকটিক্যালি আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা যেটা করব, আমরা স্পেসিমেন না দিয়ে আমরা প্রথমে এটাকে ক্যালিব্রেট করব। তো এটা ক্যালিব্রেট করে আমরা দেখছি যে আমাদের মেটেরিয়ালটা একদম কোনো স্পেসিমেন ছাড়াই, মানে কোনো লোড ছাড়াই তার এনার্জিটা আসে 0.8 জুল। তার মানে যখন আমরা কোনো একটা স্পেসিমেনকে ক্যালকুলেট করব বা তার এনার্জি বের করব, তার যে অ্যাকচুয়াল এনার্জিটা আসবে সেখান থেকে আমরা 0.8 মাইনাস করব। ঠিক আছে? তো এখন তাহলে আমরা চলে যাই আমাদের তো দেখো আমরা এখন তাহলে আমরা ক্যালকুলেশনে যাই। তো ক্যালকুলেশন আমরা কি করছি, তো আমরা ক্যালকুলেশন করব তিনটা স্পেসিমেন। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, একটা হচ্ছে নাইলন, একটা হচ্ছে অ্যাক্রিলিক। তো এই তিনটা স্পেসিমেনের ইমপ্যাক্ট স্ট্রেংথ আমরা মেজার করার চেষ্টা করব, এবং আমরা দেখব কোনটার স্ট্রেংথ বেশি হয় এবং সেটা কত, এবং ক্যালকুলেশনটা কিভাবে হবে। তো এই টেস্ট করার সময় আমাদের শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু ডাইমেনশনাল মেজারমেন্ট করতে হবে। তো ডাইমেনশনাল মেজারমেন্ট গুলো দেখো, যে আমাদের প্রথমেই যেটা করতে হবে যে আমাদের প্রত্যেকটা স্পেসিমেনের উইথ মেজারমেন্ট করতে হবে, এবং হাইট বা ডেপথ মেজারমেন্ট করতে হবে। উইথ মেজারমেন্ট করতে হবে এবং ডেপথ মেজারমেন্ট করতে হবে, এবং ডেপথটা এমন ভাবে মেজার করতে হবে যে ভি নচের নিচের অংশের যে ডেপথ আছে, মানে ডেপথ আন্ডার নচের নিচে যতটুকু ডেপথ আছে সেটাকে আমাদের মেজারমেন্ট করে নিতে হবে। ঠিক আছে? আমরা যে ব্লকটা নিব সেই ব্লকের নচ বরাবর যে উইথটা আছে, সেই নচ বরাবর উইথটাকে আমরা মেজার করব, এবং নচের নিচের যে হাইট আছে, নচের নিচের হাইটটাকে মেজারমেন্ট করব প্রত্যেকটার। এই দুইটা ডাটা আমাদের লাগবে এরিয়া আন্ডার দি নচ ক্যালকুলেশন করার জন্য। এরিয়া অফ দি ব্লক কিন্তু বলি নাই, আমি বলছি এরিয়া আন্ডার দি নচের নিচের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা আমরা বের করব। এখন আমরা প্রথমে অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করতেছি। দেখো অ্যালুমিনিয়ামের ডেপথ আন্ডার নচ আমরা বের করছি 7.73 মিলিমিটার। এটা আমরা কিভাবে বের করছি, এটার জন্য আমরা একটা স্লাইড ক্যালিপার্স ইউজ করছি।
আমরা স্পেসিমেন একটা ইউজ করছি, সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। সেই স্লাইড ক্যালিপার্স ইউজ করে আমরা এটা বের করছি। তো অ্যালুমিনিয়ামের উইথ দেয়া আছে 10.06 মিলিমিটার। এখন দেখো আমরা ফার্স্টে জিরো লোড মানে কি, আমাদের ওই পেন্ডুলাম টেস্টিং মেশিনে কোন রকম স্পেসিমেন নাই, ওই অবস্থায় আমাদের এনার্জিটা জিরো আসার কথা, বাট ডিউ টু ফ্রিকশন সেখানে কিছু লস আসবে, এবং সেই লসটা কত, 0.8 জুল। তার মানে আমি যখন রিলিজ করছি তার ওই কাটাটা জিরোতে যাওয়ার কথা, সে জিরোতে যায় নাই, কিছুটা আগে গিয়ে থেমে গেছে, তার মানে কিছু লস হয়েছে, এবং সেই লসটা 0.8 জুল। এখন আমরা অ্যাকচুয়াল ক্যালকুলেশনে আসি। এখন আমরা কি করব, আমরা আমাদের অ্যালুমিনিয়াম যে স্পেসিমেনটা আছে, সেই অ্যালুমিনিয়াম স্পেসিমেনটাকে আমরা আমাদের স্পেসিমেন যে সাপোর্ট ব্লক সেখানে বসাবো। বসানোর পরে আমরা হ্যামারটাকে ছেড়ে দিব। হ্যামারটাকে ছেড়ে দিলে হ্যামারটা কি করবে, সেটাকে একটা এনার্জিতে ভেঙে ফেলবে, এবং ভেঙে ফেলার পরে সেই কাঁটাটা কিছুটা জায়গায় গিয়ে মুভ করবে। এখন সেটা কোথায় গিয়ে মুভ করবে সেটা দেখো, যেহেতু অ্যালুমিনিয়ামের স্ট্রেংথ অনেক বেশি, তো সেটা মুভ করছে 43.5 জুলে গিয়ে। তার মানে এটা অলমোস্ট কোথায়, দেখো তোমার অ্যালুমিনিয়ামের স্ট্রেংথ অনেক বেশি, তাহলে এই কাঁটাটা কি বেশি দূরে উঠবে নাকি কম দূরে উঠবে, মানে এই কাঁটাটা কি খুব বেশি পরিমাণ মুভ করবে নাকি কম পরিমাণ মুভ করবে। কাঁটাটা তো প্রথমে এখানে ছিল, যখন আমি হ্যামারটা ছেড়ে দিছি তখন এই কাঁটাটা এই দিক বরাবর মুভ করবে। যেহেতু অ্যালুমিনিয়ামের স্ট্রেংথ বেশি, এটা কি মুভ বেশি করবে না কম করবে? কম করবে স্যার, কম করবে। কেন কম করবে? তাহলে ম্যাটেরিয়ালটা ব্রেক করতে বেশি স্ট্রেন হয়ে যাচ্ছে, মানে এনার্জিটা খরচ হয়ে যাচ্ছে। এই তো এনার্জিটা খরচ হচ্ছে। তার মানে তুমি চিন্তা করো, ধরো একটা ট্রাক আসতেছে, তুমি ট্রাকের সামনে দাঁড়ায় গেলা, তো ট্রাক তো তোমাকে ধাক্কা দিয়ে চলে যাবে। এখন আমি যদি ট্রাকের সামনে ট্রাকের থেকেও শক্তিশালী কাউকে দাঁড়া করাই দিই, তাহলে কি ট্রাকটা ভেঙে চলে যেতে পারবে? ট্রাকটা কিন্তু ভেঙে চলে যেতে পারবে না। একদম বেসিক, মানে একদম সিম্পল চিন্তা করো। তো আমরা যেটা করছি যে আমাদের অ্যালুমিনিয়ামের সময় আমাদের কাটাটা 43.5, তার মানে অলমোস্ট এই পর্যন্ত আসছে, মানে মেটেরিয়ালটা এতটাই হার্ড যে এই পর্যন্ত এসে আমাদের কাটাটা থেমে গেছে, আর আসে নাই। কিন্তু আমরা যখন নাইলন বা এক্রিলিক করছি তখন আমাদের নাইলনের সময় এখানে চলে আসছিল, মানে 4 পয়েন্ট সামথিং, এবং এক্রিলিকের সময় অলমোস্ট মানে জিরোর কাছাকাছি, মানে এক্রিলিকের স্ট্রেংথ এতই কম। তো দেখো তাইলে আমরা তাইলে অ্যালুমিনিয়ামের কি পেলাম, অ্যালুমিনিয়ামের স্ট্রেংথ পেলাম, কতটুকু এনার্জি সে অ্যাবজর্ব করলো সেটা পেলাম, যে এটা কিন্তু আমাদের এক্সপেরিমেন্টাল এনার্জি। এক্সপেরিমেন্টালি আমাদের অ্যালুমিনিয়াম 43.5 জুল অ্যাবজর্ব করছে, কিন্তু আমাদের তো কিছুটা ইরর ছিল। ইরর আমাদের কত ছিল? ইরর আমাদের ছিল 0.8 জুল। আমাদের অ্যাকচুয়াল অ্যালুমিনিয়ামের স্ট্রেংথ কত হবে? এই 43.5 থেকে আমাদের এই 0.8টা মাইনাস করতে হবে। যদি মাইনাস করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের অ্যাকচুয়াল স্ট্রেংথ। এবং সেটা কত? সেটা হচ্ছে আমাদের 42.7 জুল। এখন আমরা যদি এরিয়া আন্ডার দি নচ ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা যে ভ্যালুটা পাইছি সেটাকে আমরা জাস্ট মাল্টিপল করব, যে উইথ অফ দি নচ এবং ডেপথ আন্ডার দি নচ, এই দুইটা ভ্যালুকে আমরা মাল্টিপ্লাই করলে আমরা আলটিমেটলি একটা এরিয়া পাবো। এখন আমাদের বের করতে হবে হচ্ছে ইম্প্যাক্ট স্ট্রেংথ। তো নচ ইম্প্যাক্ট স্ট্রেংথ, আমরা জানি স্ট্রেংথ মানে হচ্ছে স্ট্রেস, কাইন্ড অফ স্ট্রেস। তো স্ট্রেস মানে কি, সে পার একক এরিয়াতে আমি যদি কোনো কিছুকে লোড দেই, মানে কোনো একটা কিছুকে আমি যদি প্রেসারাইজ করি, তাইলে তার ভেতরে যে ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়, পার একক ক্ষেত্রফলে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়, সেটাকে আমি বলি স্ট্রেস। এটা এখন টেনসাইল স্ট্রেস হোক, কম্প্রেসিভ স্ট্রেস হোক, ইম্প্যাক্ট স্ট্রেস হোক বা স্ট্রেংথ হোক, সবাই সেম, তাদের এককটা সেম। এককটা হচ্ছে কি নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা প্যাসকেল বা মেগা প্যাসকেল, অ্যাকচুয়ালি লোড পার ইউনিট এরিয়া এইটা। তো তাইলে আমরা যেটা করব যে আমাদের যে এনার্জিটা পেলাম সেই এনার্জিকে আমরা এরিয়া দিয়ে ভাগ করব। এনার্জিকে যদি এরিয়া দিয়ে ভাগ করি তাহলে আলটিমেটলি আমরা পাবো কি, জুল পার মিলিমিটার স্কোয়ার। তো জুলকে ভাঙলে আমরা কি পাই, নিউটন মিটার পার মিলিমিটার স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের জন্য ইম্প্যাক্ট স্ট্রেংথ পার একক ক্ষেত্রফলে। তার মানে অ্যালুমিনিয়ামের ব্লকে পার একক ক্ষেত্রফলে এই পরিমাণ
লোড সে নিতে পারবে, ইম্প্যাক্ট স্ট্রেংথ সে নিতে পারবে। এখন নাইলনের জন্য তুমি বের করতে পারবা ইজিলি। দেখো নাইলনের জন্য এক্সপেরিমেন্টাল কত দেয়া আছে, 4 জুল। তাইলে নাইলনের জন্য অ্যাকচুয়াল এনার্জি অ্যাবজর্পশনটা কত হবে, কেউ একজন বলতে পারবা? 3.2 জুল। এক্রিলিকের জন্য দেখো কত আছে, 1.25। তাহলে এক্রিলিকের জন্য কিভাবে বের করবা, জাস্ট 0.2 কে মাইনাস করবা। এরপরে যখন ইম্প্যাক্ট স্ট্রেংথ বের করবা, ইম্প্যাক্ট স্ট্রেংথ বের করার জন্য তোমাকে যেটা করতে হবে, স্যার এক্রিলিকটা বুঝিনি স্যার। আচ্ছা এক্রিলিকেরটা বুঝো নাই তাই তো? জি স্যার। আচ্ছা এক্রিলিকে কি হচ্ছে দেখো, এক্রিলিকে কতটুকু এনার্জি অ্যাবজর্ব করতেছে, 1.25 জুল। এটা কি অ্যাকচুয়াল না এক্সপেরিমেন্টাল? এক্সপেরিমেন্টাল। তাইলে তুমি যদি অ্যাকচুয়ালটা বের করতে চাও তাহলে কি করতে হবে, তোমাকে ওই যে ইররটা পাইছো সেটা মাইনাস করতে হবে। ইরর তুমি কত পাইছো, 0.8। তাহলে এই 1.25 থেকে যদি তুমি 0.8 বাদ দাও তাহলে তুমি অ্যাকচুয়াল এনার্জি অ্যাবজর্পশনটা পাবা। কার জন্য? এক্রিলিকের জন্য। জি স্যার, বুঝতে পারছি। তাইলে তোমার ফার্দার কাজ কি, তুমি ফার্দার কাজ হচ্ছে তোমার নচের আন্ডার দি নচের নিচে যে এরিয়াটা আছে সেই এরিয়াটা বের করা, এবং সেই এরিয়াটাকে কি করা, সেই এরিয়াটাকে আলটিমেটলি এনার্জি দিয়ে ডিভাইড করা, সো দ্যাট তুমি ইম্প্যাক্ট স্ট্রেংথটা বের করতে পারো। এই হচ্ছে তোমাদের ক্যালকুলেশন। একটা আমি করে দিচ্ছি, বাকি দুইটা তোমাদের নিজেদের করা লাগবে। স্যার এইখানে আমরা ফ্রিকশন এররটা আমরা 0.8টা কেন ধরে নিচ্ছি, কারণ এখানে ফ্রিকশন তো নো, এখানে ধরার কোনো প্রশ্নই ওঠে না, এটা আমরা বের করে নিছি। এটা বের করে এখানে ফ্রিকশন তো মানে যে কোনো ধরনের ফ্রিকশন হতে পারে, মানে এয়ার ফ্রিকশন অথবা যেটা বললেন। হ্যাঁ, তোমাদের এই ফ্রিকশনের জন্যই তো আমাদের কাটাটা কোথায় যাওয়ার কথা। দাঁড়াও আমি একটু আবার দেখাচ্ছি। দেখো এই কাটাটা আমাদের যখন আমাদের হ্যামারটা এই উপরে ছিল, এই উপরের দিকে ছিল, তখন আমাদের এই কাটাটা ছিল এই নিচে জিরোতে। যখন আমাদের নিচে কোনো স্পেসিমেন নাই, আমরা যখন হ্যামারটা ছেড়ে দিব, এই কাটাটা আমার কোথায় যাওয়ার কথা, এই জিরোতে যাওয়ার কথা ছিল না? এখন আমরা পেন্ডুলামটাকে ছেড়ে দিছি, বাট এটা জিরোতে যায় নাই, জিরো থেকে নিচে আসছে। এখন এটাকে তুমি কি ধরবা, এটা ইরর না? তোমার তো অ্যাকচুয়ালি এনার্জিটা কি জিরো হওয়ার কথা, যেহেতু কোনো লোড নাই। কোনো লোড না থাকলে সে কোনো রকম কোনো কাজ করবে না, তার মানে তার জিরোতে আসার কথা। এখন এই যে জিরোতে আসলো না, এটা তো এই ইনস্ট্রুমেন্টের একটা ইরর। সেই ইররটা মানে আমরা যে ক্যালকুলেশন করে দেখছি, ক্যালকুলেশন না মানে আমরা এক্সপেরিমেন্ট করে দেখছি যে সে 0.2 মানে কোনো লোড না থাকলেও সে 0.8 জুল পরিমাণ কাজ করে। এখন এই কাজটা ফ্রিকশনের জন্য হইতে পারে, ফ্রিকশন কয়েক ধরনের হইতে পারে, যেমন এয়ার ফ্রিকশন হইতে পারে, তোমাদের ওইখানে যে বিয়ারিং আছে সেই বিয়ারিং এর ফ্রিকশন হইতে পারে, অথবা ইনস্ট্রুমেন্টের কোনো ইরর থাকতে পারে, যে ইনস্ট্রুমেন্টটাকে ভালোভাবে ক্যালিব্রেট করা হয়নি, এইটাও হইতে পারে। এইটা আমরা একদম এক্সাক্ট করেই বলতে পারবো না যে এই ফ্রিকশনই হচ্ছে। তার কারণটা কি, দেখো তোমাদের যে স্পেসিমেনটা দেয়া আছে, মানে তোমাদের যে টেস্টিং মেশিনটা, এটা হচ্ছে টেস্টিং মেশিন। এটা কিন্তু একটা বক্স দিয়ে আটকানো, এবং বক্সটার সামনে দেখো এখানে কাঁচ লাগানো আছে। তো এয়ার তুমি বলতেই পারো যে না, তাহলে তো এয়ার ঢোকার কথা না। তো কি মানে কি কারণে ইররটা আসলো এটা আমরা বলতে পারবো না। এটা হইতে পারে ইনস্ট্রুমেন্টাল ইরর। তো ইনস্ট্রুমেন্টাল ইরর ফ্রিকশনের জন্য হইতে পারে, ডিভাইসের ভিতরের ইন্টারনাল কোনো প্রবলেমের জন্য হইতে পারে, বাট ইরর আছে। আমি কি বুঝাইতে পারলাম? স্যার স্কেলের রিডিংটা একটু যদি বলতেন স্যার, মানে স্কেলটা মানে কি মানে ওইটা একটু যদি ক্লিয়ার। দেখো স্কেলটা আমাদের ওই যে আমরা স্কেলটা রিডিংটা কিভাবে ক্যালকুলেট করছি, আমরা বের করে নিছিলাম যে আমাদের সূত্রটা হচ্ছে mg ইনটু থিটা আর মাইনাস থিটা এফ। ওই অ্যাঙ্গেলটাকে আমরা এনার্জিতে কনভার্ট করছি। এর জন্য এখানে দেখো আমাদের একটা সাইডে দেয়া আছে কি অ্যাঙ্গেল, এবং অন্য একটা সাইডে দেয়া আছে কি এনার্জি। এখন এনার্জিটা আমরা দেখছি যেটা এই আমাদের পেন্ডুলাম টেস্টে তুমি ম্যাক্সিমাম এনার্জি ক্যালকুলেট করতে পারবা 50 জুল পর্যন্ত। 50 জুলের বেশি এনার্জি ওয়ালা কোনো মেটেরিয়ালকে তুমি টেস্ট করতে পারবা না। তার কারণ কি, তার কারণটাই হচ্ছে এই মেশিনটা বানানোই হয়েছে 50 জুল পর্যন্ত মেজার করার জন্য। এখন 50 জুল তাহলে কোথায়, তুমি দেখো এইখানে, এইটাকে আমরা ধরতেছি একদম স্টার্টিং পয়েন্ট, বা এটাকে আমরা বলতে পারি 50, এবং এটাকে আমরা বলতেছি 0। ঠিক আছে, এখন তুমি একটা মেটেরিয়াল দিলা, সেই মেটেরিয়ালের স্ট্রেংথ
75 জুল, তাইলে তুমি যখন হ্যামারটা ছাড়বা সেই হ্যামারটা কি এই মেটেরিয়ালকে ভাঙতে পারবে? না স্যার পারবেন যদি না। ভাঙতে না পারে তাহলে এই কাঁটাটা কি, এই কাঁটাটা তো আসলে কি করে, যে এখানে তোমার কাঁটাটা আছে, হ্যামারটা এসে কাঁটাটাকে ধাক্কা দেয়, হ্যামারটা এসে কাঁটাটাকে ধাক্কা দেয় এবং কাঁটাটা কি করে এখান দিয়ে মুভ করে। তার মানে ওই যে হ্যামারটা যে পরিমাণ হাইট নিয়ে রাইজ করবে এই কাঁটাটাও কি করবে সেই পরিমাণ হাইটে মুভ করবে। এখন তুমি যদি 75 জুলের একটা মেটেরিয়ালের স্ট্রেংথের মেটেরিয়ালের স্পেসিমেন দাও, তাহলে তো হ্যামার আসতেই পারবে না। তাহলে কি এই কাঁটা এখান থেকে মুভ করবে? না স্যার। তাইলে ওই ক্ষেত্রে তুমি কি ধরবা, এই মেটেরিয়ালের স্ট্রেংথ কি 50 জুল অর গ্রেটার দেন 50 জুল, তার মানে তুমি জানোই না এটার মেটেরিয়ালের স্ট্রেংথ কত। আচ্ছা, এখন তুমি ধরো নাইলন দিলা, নাইলন দিছো, নাইলন দেওয়ার ফলে এই কাঁটাটা ছিল এইখানে, হ্যামারটা যখন রিলিজ করছো হ্যামারটা কি করছে এই কাঁটাটাকে ধাক্কা দিয়ে এইখানে নিয়ে গেছে। তো এইখান থেকে তুমি কি বুঝবা তার এনার্জি কত? এখানে দেখো কত দেয়া আছে, স্যার ওখানে 5 দেওয়া আছে, তাহলে স্যার 50 5 দেয়া আছে, তাইলে এটা 5 জুল। এখানে দেখো এই যে কাঁটাটাতে কত দেয়া আছে, এখানে দেখো তোমাদের এখানে দেয়াও আছে, সরি এখানে 5 জুল। তার মানে এই যে প্রত্যেকটা যে ঘর, প্রত্যেকটা ঘর হচ্ছে 0.5 জুল, 0.5 1 1.5 2 2.5 3 3.5 4 4.5 তো আমাদের এক্রিলিকের জন্য আসছিল 1.25, তার মানে এখানে আমাদের এক্রিলিকের জন্য অলমোস্ট এইখানে আসছিল আমাদের কাঁটাটা, এইখানে আমাদের চলে আসছিল কাঁটাটা, ঠিক আছে। আর আমাদের যখন কোনো কিছুই ছিল না, তো এইটা আসলে আমাদের যখন কোনো কিছু ছিল না ওই অবস্থা স্যার শোনা যাচ্ছে না। স্যার আটকে গেছে। দেখো আমাদের এক্সপেরিমেন্ট মোটামুটি শেষ। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, আমাদের এক্সপেরিমেন্টটা শেষ। তো আমাদের এক্সপেরিমেন্টের জন্য অ্যাপারেটাসটা কি, একটা হচ্ছে ইমপ্যাক্ট টেস্টিং মেশিন যেটা হচ্ছে পেন্ডুলাম টাইপ, আর হচ্ছে একটা ডিজিটাল স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স। আর আমরা এখানে 3 ধরনের স্পেসিমেন ইউজ করছি, একটা অ্যালুমিনিয়াম, নাইলন বার, এক্রিলিক। এখন আমরা একটু বলি যে রিপোর্ট তোমরা কি করবা। রিপোর্টে তোমাদের যেটা করতে হবে আগের মতোই, অবজেক্টিভ, অ্যাপারেটাস, এক্সপেরিমেন্টাল সেটআপ, ডাটা টেবিল গ্রুপে করতে হবে, স্যাম্পল ক্যালকুলেশনটা ইন্ডিভিজুয়ালি করতে হবে প্রত্যেকের, এবং ডিসকাশনটা একটা গ্রুপে একটাই হবে। ডিসকাশনটা আলাদা আলাদা লিখার দরকার নাই, একটা গ্রুপে একটাই হবে। কিন্তু স্যাম্পল ক্যালকুলেশন যেটা যেহেতু খুবই ছোট ক্যালকুলেশন, তো তোমরা 3টা স্পেসিমেনের ক্যালকুলেশনই করে দিবা, ঠিক আছে। সবাই 3টা স্পেসিমেনের ক্যালকুলেশন করে দিবা, এবং স্যাম্পল ক্যালকুলেশনের পেজটাতে উপরে ডান পাশে অবশ্যই তোমাদের আইডি নাম্বারটা দিয়ে রাখবা। মানে তোমাদের স্যাম্পল ক্যালকুলেশনে একটা গ্রুপে 5 জন থাকলে 5টা স্যাম্পল ক্যালকুলেশন থাকবে, এবং প্রত্যেকটা ক্যালকুলেশনে প্রত্যেকজনের আইডি যেন থাকে, এইটা একটু সবাই এনশিওর করবা। এখন একটু ডাটা টেবিলটা একটু দেখাই, ডাটা টেবিলটা কেমন এবং কিভাবে কি করবা। দেখো এটা হচ্ছে আমাদের ডাটা টেবিল। নাম্বার অফ অবজারভেশন তো জানোই, এটা হচ্ছে 1 2 3। এরপরে টাইপ, এখানে অ্যালুমিনিয়াম, এখানে নাইলন, আর এখানে হচ্ছে এক্রিলিক। এরপরে তোমাদের এরিয়া আন্ডার দি নচ, 3টার জন্য আলাদা আলাদা এরিয়া পাবা, সেই এরিয়ার মান বসাবা। ইমপ্যাক্ট স্ট্রেন্থ, তোমরা ওই যে এনার্জিকে এরিয়া দিয়ে ডিভাইড করার পরে যেই ভ্যালুটা পাবা সেইটা হচ্ছে এখানে বসাবা। যেমন আমরা অ্যালুমিনিয়ামের জন্য কত বের করছিলাম, অ্যালুমিনিয়ামের জন্য আমরা মেবি বের করছিলাম 0.554 সামথিং এরকম। তো অ্যালুমিনিয়ামের জন্য যেরকম বসা বের করছি ওরকম সবার জন্য। এখন তোমাদের এই অংশটা হচ্ছে আমাদের এনার্জি, যে এনার্জিটা পেলা, যেমন
অ্যালুমিনিয়ামের জন্য আমরা কত পাইছি এখানে 43.5, ইরর কত 0.8, সবার জন্যই সেম, তাহলে অ্যাকচুয়ালি আসতেছে কত 42.7। তো এই জায়গাটা দিয়ে এই জিনিসগুলো বসাবা, এক্সপেরিমেন্টালটা এই ঘরে বসবে, অ্যাকচুয়ালটা এই ঘরে এবং ইররটা এই ঘরে, ঠিক আছে? এখন বলো তোমাদের এই ল্যাব নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার হ্যাঁ বলো। রিপোর্ট কি স্যার আমরা মানে ডিজিটালি টাইপ করে দিলে হবে না নাকি হাতে লিখতে হবে? না, রিপোর্টটা তোমাদের হাতে লিখতে হবে, হাতে লিখলে বেটার। কারণ কি ধরো আমি তো তাহলে বুঝবো না যে তোমরা কি কিছু কাজ করলা কিনা। তো তোমাদের অ্যাসাইনমেন্ট বা এক্সাম বা যাই বলো সবকিছু অবশ্যই তোমাদের হ্যান্ড রাইটিং মানে হাতে লিখে দিতে হবে, হাতে লিখে স্ক্যান করে পিডিএফ করে দিতে হবে। স্যার অনেকের তো স্যার ক্যামেরা অত বেশি ভালো না স্যার। সমস্যা নাই, এখন ধরো মানে ক্যামেরা ভালো না এটাই বরঞ্চ একটু সুবিধা হবে। তার কারণ কি তোমরা যখন ফাইনাল এক্সাম দিবা, ফাইনাল এক্সামের সময় কিন্তু তোমাদের যে ওয়েবসাইটে দেখো ওইখানে নোটিশে দেয়াই আছে যে তোমাদের অবশ্যই হাতে লিখে দিতে হবে, এবং হাতে লিখে যখন তুমি পিডিএফ করবা ওই পিডিএফটা যেন টিচার পড়তে পারে এরকম ভাবে স্ক্যান করতে হবে। তো এখন এইটা দিয়ে তুমি ধরো কিছুটা আগে থেকে বুঝতে পারবা, বা আমি তোমাদেরকে যাদের আইডি বোঝা যাচ্ছে না আমি তাদেরকে ফিডব্যাক দিতে পারবো যে এত নাম্বার গ্রুপের এইটা আমি বুঝতে পারতেছি না, এই পেজটা আমি বুঝতে পারতেছি না। তো ওই ক্ষেত্রে ধরো তোমাদের ওইভাবে একটু কিছুটা ম্যানেজ করতে হবে আর কি। এখন ধরো যাদের ক্যামেরা ভালো না তাদের জন্য আমি যেটা বলতে পারি, তোমরা একটা ক্যাম স্ক্যানার অ্যাপস নামায় নিতে পারো। দেখা যায় ক্যামেরার রেজুলেশন ভালো না থাকলেও ক্যাম স্ক্যানার দিয়ে ওইটাকে কিছুটা করা যায়, মানে ইমপ্রুভ করা যায়। স্যার স্যাম্পল ক্যালকুলেশন কি সবার সেম হবে? হ্যাঁ সবার সেম হবে। তোমাদের ডাটা শিটটা না, ডাটা শিটটাও সেম হবে, স্যাম্পল ক্যালকুলেশনও সেম হবে। কারণ স্যাম্পল ক্যালকুলেশন তুমি যে ডাটা পাইছো সবাই তো সেম ডাটাই, এবং তুমিও যে তিনটা ক্যালকুলেট করতেছো বাকি সবাই সেম তিনটাই ক্যালকুলেট করতেছে। তো সবারই মোটামুটি সেমই হবে, এবং এখানে কোনো গ্রাফও নাই, এখানে কোনো গ্রাফ জাস্ট একই জিনিস সবাই আলাদা আলাদা ভাবে লিখবে আর কি। হ্যাঁ হ্যাঁ সবাই আলাদা আলাদা ভাবে লিখবে, সবাই লিখবে। মানে যেটা করবা তোমাদের গ্রুপ, তোমরা তো জানো তোমরা কে কোন গ্রুপে আসো এবং তোমাদের গ্রুপ মেম্বার কারা, সবার জন্যই বলতেছি, মেকানিক্যাল এবং আইপি এ এবং বি সেকশন সবার জন্যই বলতেছি। তোমরা সবাই জানো যে গ্রুপে কারা কারা আসো এবং তোমাদের গ্রুপ মেম্বার কারা কারা। তো তোমরা নিজেরাই ডিসাইড করবা যে কে দায়িত্বে থাকবে রিপোর্টটা সাবমিট করার জন্য। তার কাছে কি করবা, তার দায়িত্ব সবার কাছ থেকে মেটেরিয়াল গুলা নিয়ে কম্পাইল করা। মানে ধরো আমি হচ্ছে এটা দায়িত্ব, তো এখন আমার নিজেরটা তো আমি লিখবই, এখন আমার বাকি যে 4 জন আছে তাদের কাছ থেকে আমি তাদের জিনিসগুলো কালেক্ট করব। স্যাম্পল ক্যালকুলেশন তো কালেক্ট করবই, বাকি জিনিসগুলো ধরো আমি অবজেক্টিভ লিখলাম, আরেকজন এক্সপেরিমেন্টাল সেটআপ লিখলো, ওর কাছ থেকে আমি এটা নিব, আরেকজনের কাছ থেকে অ্যাপারেটাস নিব, আরেকজনের কাছ থেকে ডিসকাশন নিব, নিয়ে সবগুলাকে আমি কম্পাইল করব, কম্পাইল করে স্ক্যান করে পিডিএফ করে দেন আমি গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিব। এবং আমার যে পিডিএফ ফাইলটা হবে, পিডিএফ ফাইলের নামটা অবশ্যই এমন ভাবে হইতে হবে যে IPA1 গ্রুপ 2 বা IPB1 গ্রুপ 2 বা MEA1 গ্রুপ 1 বা MEA2 গ্রুপ 4 এরকম ভাবে হইতে হবে। এবং ভিতরে অবশ্যই আইডি গুলা দিয়ে দিবা। আর আমি যেটা করব প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা করে দিব, মানে আলাদা আলাদা করে অ্যাসাইনমেন্ট গ্রুপ করে দিব। তো অ্যাসাইনমেন্টটাই তোমরা ধরে নিবা যে ওইটাই হচ্ছে তোমাদের ল্যাব রিপোর্ট সাবমিশনের জায়গা আর কি, ঠিক আছে? আর তোমাদের কি আর কোনো কনফিউশন আছে এটা নিয়ে? কাটার রিডিংটা নিয়ে কনফিউশন নিয়ে বুঝিনি, আবার একটু রিপিট করো। মানে যে স্যার যে রিডিংটা নিলাম স্কেলটা নিয়ে একটু স্যার। আচ্ছা দাঁড়াও, স্কেলটা আচ্ছা এখানে দেখো স্কেলটা হচ্ছে আমরা যেটাই বলছি যে আমাদের এখানে আমরা 50 জুল থেকে 0 জুল পর্যন্ত ক্যালকুলেট করতে পারি। মানে উল্টো যদি চিন্তা করি, মানে এনার্জি তো অ্যাবজর্ব করতেছে, মেটেরিয়ালের স্ট্রেংথ যত বেশি হবে কাটাটা তত কম উঠবে, মেটেরিয়ালের স্ট্রেংথ যত কম হবে ভেঙে কি করবে তত বেশি উপরের দিকে উঠে চলে যাবে। আবার বলি যে তোমাদের হ্যামারটা যখন আসবে, হ্যামারটা কি করবে, এই কাটাটাকে ধাক্কা দিবে। তো হ্যামার যত রাইজ করবে ওই হিসাবে আমার কাটাটা উপরের দিকে উঠবে। এখন তুমি যত স্ট্রেংথ স্পেসিমেন দিবা হ্যামারের তত এনার্জি লস হবে এবং হ্যামার তত কম রাইজ করবে, যত কম রাইজ করবে তত বেশি এনার্জি অ্যাবজর্ব করবে। এবং এই কাটা দিয়ে আমরা সেটা বুঝতে পারবো। যেমন অ্যালুমিনিয়ামের জন্য আমাদের রিডিং পাইছি কত 43.5,
43.5 মানে দেখো কোথায় কাটাটা উঠছে। 40, 40.5, 41, 41.5, 42, 42.5, 43 এইখানে আমাদের কাটাটা উঠছে। মানে জাস্ট ওই উপর থেকে কাটাটা এইখানে এসে থেমে গেছে। তার কারণটা কি? অ্যালুমিনিয়ামের শক্তি বেশি। এখন আমি যদি আয়রন দিতাম, আয়রন দিলে কাটা উঠতোই না। তার কারণ কি? আয়রনের স্ট্রেংথ আরো বেশি। তো ওই ক্ষেত্রে দেখা যাবে এইখানে থাকতো বা হয়তো বা কিছুটা দিত, সামান্য একটু। ঠিক আছে, ওই ক্ষেত্রে আমরা 0.5 ডিভিশন করে তাহলে স্যার মানে হ্যাঁ, নিচের 0.52 এবং 0.5 এটা তোমাদের এখানে দেখো দেয়া আছে। জি স্যার। দেখো এখানে তোমাদের ডিভিশন দেয়া আছে। প্রত্যেকটা ঘরের ডিভিশন 0.5 জুল করে। ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার এটা। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন আছে একটু বলো। থ্যাংক ইউ স্যার। না স্যার। আচ্ছা, যদি আর কারো কোনো কনফিউশন না থাকে তাইলে তোমাদের আমি 10 দিন টাইম দিব। 10 দিন কি এনাফ রিপোর্ট জমা দেওয়ার জন্য? জি স্যার, 10 দিনে না। আজকে তো ক্লাস গেল, কালকে থেকে আমরা 10 দিনের টাইম দিব। 10 দিনের মধ্যে তোমাদের রিপোর্টটা সাবমিট করতে হবে আর কি। ঠিক আছে? আর আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের যারা কো হোস্ট করে দিছিলাম তাদের দায়িত্ব হচ্ছে, যেহেতু তোমরা রেকর্ডিংটা করছো, তোমরা রেকর্ডিংটা অবশ্যই আমাদের গুগল ক্লাসরুমে শেয়ার করে দিবা সবার জন্য। ওই মেটেরিয়াল সেকশনে, ইমপ্যাক্ট টেস্টের মেটেরিয়াল সেকশনে এটাকে শেয়ার করে দিবা, সো দ্যাট সবাই দেখতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের ডিজিটাল সিকিউরিটি আইন তো আগেই বলা হয়েছে, প্লাস তোমাদের সাথে শেয়ারও করা হয়েছে। মানে এমন কিছু করবা না যেন তোমাদের মানে এই জিনিসটা যেন তোমাদের টিচাররা হিউমিলিয়েট হয় বা কোনো কিছু মানে প্রবলেম ফেস করে আর কি। ঠিক আছে? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল আমার স্যার। তো ধন্যবাদ সবাইকে। আমি তাইলে ক্লাসটা কি আমরা স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার আমাদের স্যার যে উইকে ভার্সিটি স্যার বন্ধ হয়েছে আর কি, ওই থার্সডেতে মানে ওই বুধবারের দিন আমাদের একটা ল্যাব রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল আপনার, কিন্তু আমাদের স্যার রবিবারে অফ হয়ে গেছে আর কি। তো আমাদের এই ল্যাব রিপোর্টটা, ফার্স্ট ল্যাব রিপোর্টটা যেটা আর কি স্যার, সেটা এখনো জমা দেওয়া হয়নি। তো আমরা A2 আর কি স্যার, IP A2 আমরা এই ল্যাব রিপোর্টটা এখনো জমা দিইনি। তো আমরা কি স্যার এটা পরে আবার করে আপনাকে জমা দিব স্যার? হ্যাঁ, না তোমরা তো ল্যাব রিপোর্ট তো তোমাদের করা আছে না স্যার? এটা স্যার মানে 4-5 মাস আগে স্যার, এখন কোথায় আছে স্যার, কিভাবে আছে ওই জিনিসটা, অনেকে আবার ঢাকাতেও নেই, অনেকের জিনিসগুলো ঢাকাতেও থাকতে পারে, এটার জন্য আর কি স্যার। আচ্ছা, তাইলে তো ওইটা তো ধরো জমা দিতে হবে, কারণ তা নাহলে তো আমি বুঝবো না যে তোমাদের কি বলে, মানে আমি যে গ্রেডিং করব আমার কাছে ডকুমেন্ট না আসলে তো আমি গ্রেডিং করতে পারবো না। তো ওই ক্ষেত্রে তোমাদের একটু কষ্ট করে তাইলে মানে আইদার ওইটা কালেক্ট করতে হবে, কালেক্ট করে জমা দিলা, অথবা আমি মানে জমা তো দিতেই হবে। তো জমাটা তোমাদের ওই হার্ড কপি দেওয়া লাগবে না, সফট কপি আমি তোমাদের এই ইমপ্যাক্ট টেস্টের জন্য যেমন অ্যাসাইনমেন্ট করে দিব, হার্ডনেস টেস্টের জন্য আলাদা অ্যাসাইনমেন্ট সেকশন করে দিব। তো ওইখানে যারা যারা জমা দাও নাই তারা ওইখানে জমা দিতে পারবা। ধরো তোমরা যেমন A2 বলতেছো জমা দাও নাই, সেরকম অন্য একটা গ্রুপেরও কেউ একজন হয়তো বা কোনো কারণে জমা নাই দিতে পারে। তো এখন যদি সে একদমই জমা না দেয় তাহলে তো আমি তার নাম্বারটা দিতে পারবো না। সে যদি জমা দেয় অন্তত আমি তাকে নাম্বারটা দিতে পারবো। তো এর জন্য আমি ওইরকম সেকশন খুলে দিব যেন তোমরা সবাই ওইখানে জমা দিতে পারো। তো এগুলো নিয়ে এত টেনশন করার কিছু নাই, কারণ এখন তো ধরো সিচুয়েশনটা আলাদা, মানে আগের মতো নাই। মানে আগে নর্মাল ইউনিভার্সিটি যখন খোলা ছিল তখনের মতো নাই। তো এখন কি সবকিছুই আমাদের কিছুটা আন্তরিকতার সাথেই দেখতে হবে আর কি।